আগের ক্লাসে আমরা কি এই যে বহুভুজটা শেষ করতে পারছিলাম? ওটা শেষ করে নাই, মানে ত্রিভুজ শেষ করছি কিন্তু বহুভুজ ধরে নেই। আর কেন জানি মনে হচ্ছে শেষ করছি। তাই আমরা একটু চেক করেন তো। বহুভুজ আগে ধরে দেন মনে হয় শেষ করছি, ত্রিভুজ না। solve করি। তাই করে রে। এই, same to same। চারটা দিতে কইস। ইয়াকো। আচ্ছা চাইলেন আমরা আমাদের আলোচনায় চলে আসি। কলেজের ভাই বোন যারা অনলাইনে দেখতেছে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যে আমাদের সবকিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। আর যদি সবকিছু ক্লিয়ার থাকে তাহলে আমরা সবাই কেমন আছি এটা একটু জানাবেন। কেমন আছি? ভালো আছি তো? পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত সুস্থতা। এই ভালো নেই কথা বলা যাবে না। ভালো না থাকলেও বলতে হবে ভালো আছি। কারণ আমরা যেভাবে আছি, আমরা ভালো আছি দেখি তো এই কোচিং পর্যন্ত আসতে পারছি। এই যে আমার অল্প অল্প জ্বর ধরতেছে আর সর্দি ধরতেছে, আমি বুঝতেছি যে কি মজা। আর কত ধানে কত চাল। অসুস্থ হইলেই বোঝা যায় যে আসলে সুস্থতার মর্ম। হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত সুস্থতা। আচ্ছা যাই হোক, কলিজার ভাই বোন আমরা ক্লাস শুরু করে দিব। প্রথমত আমরা হচ্ছে মনে হয় কে জানি বললো, একজন কমেন্ট করে বললো যে ত্রিভুজের নাকি বলে দুইটা টাইপ এখনো বাকি আছে। আচ্ছা তাহলে আমরা একটু ত্রিভুজে যাই, দেখি যে যে আসলে আমাদের বাকি আছিল কিনা। বাকি থাকলে সেগুলো আগে শেষ করে আসি নাকি, যদি বাকি থাকে। আমরা কি এই পর্যন্ত পড়ছিলাম নাকি? কত নাম্বার টাইপ পর্যন্ত পড়ছিলাম কারো কি মনে আছে? টাইপ 4। টাইপ 4 শেষ করার কথা কেন জানি মনে হচ্ছে আমার। টাইপ 5 এটা বাকি ছিল। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা একটা কাজ করি, আমরা একটু লিখি যে আসলে টাইপ কত 5। এই টাইপ 5 এর ম্যাথ গুলো আমরা হচ্ছে খুব নিখুঁত ভাবে করার চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ, এই যে সবাই লিখতেছেন টাইপ 5 হবে এক্স্যাক্টলি। ওকে ওকে ঠিক আছে, আর একটা টাইপ, এই টাইপই শেষ। একটা টাইপ কেন মিস গেছে আমি জানি না। মিস গেছে ভালো হয়েছে, কারণ এই টাইপের পরে আমরা যে চতুর্ভুজ শুরু করব, চতুর্ভুজে আজকে অনেক বেশি মজা পাবো আমরা। কেন? কারণ চতুর্ভুজ মানে জ্যামিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কি? চতুর্ভুজ। আর এই জ্যামিতির এই গুরুত্বপূর্ণ অংশটাই হচ্ছে সবচেয়ে মজাদার। মানে এখানকার ম্যাথ গুলো আমরা করব হচ্ছে অ্যামেজিং মেথডে, মানে প্র্যাকটিক্যালি ফিল করে করে। কথা কি বুঝাইতে পারছি? একটা সূত্র মুখস্থ করবো না ইনশাআল্লাহ। দেখেন একটু মনোযোগ দিই আমরা। তো এখানে আমাকে বলতেছে সমবাহু ত্রিভুজ, তা আমরা সবাই জানি যে সমবাহু ত্রিভুজ মানেই হচ্ছে তার সবগুলো বাহু কি থাকবে? সমান থাকবে। তাইলে এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যের মান কত দেখেন। এটাও 2, এটাও 2, এটাও 2। এখন আমাকে বলা হচ্ছে উচ্চতা যদি x মিটার হয়। আচ্ছা আমি এখানে একটা উচ্চতা আঁকলাম, এই উচ্চতা কত দিলাম? x। এখন আমাকে বলতেছে x এর মান কত। আচ্ছা এখানে যদি আমি উচ্চতা আঁকি, যেহেতু সমবাহু ত্রিভুজ উচ্চতা আঁকলে ঠিক মাঝামাঝি অবস্থানে উচ্চতাটা হবে না? মাঝামাঝি অবস্থানে হইলে এটা যদি 2 মিটার হয় তাহলে প্রত্যেকটা কত মিটার করে হবে? 1 মিটার করে হবে, রাইট? এবার দেখেন এটা একটা সমকোণী ত্রিভুজ। এটা একটা কি? এই সমকোণী ত্রিভুজের সাপেক্ষে এটা কি? অতিভুজ।
ওটা কি অতিভুজ। তাহলে আমরা কি বলতে পারি, অতিভুজ স্কয়ার বা 2 স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার। লম্ব স্কয়ার মানে কি এক্স স্কয়ার, আর ভূমি স্কয়ার, ভূমির মান কত 1 স্কয়ার। তাহলে এবার বলেন এক্স স্কয়ার এ পাশে রাখলাম, 2 দিয়ে কিনে কত 4, একের উপর স্কয়ার করলে কি একটা এ পাশে আসলে কি হয়ে যাবে। তাইলে আমরা শুধু এক্স ইকুয়াল কি বলতে পারি √3। তো আমাকে উচ্চতার মান বের করতে বলছে, তাহলে উচ্চতার মানটা কত হবে √3। প্র্যাকটিক্যালি বের করলাম, কথা কি বুঝাতে পারছি। তা আমাকে যদি কখনো সমবাহু ত্রিভুজ থেকে উচ্চতা বের করতে বলে, কি উচ্চতা বের করতে বলে, আচ্ছা সোহাগ সাহেব আবার কমেন্ট ব্লক খাইছে। কমেন্ট তো ব্লক খায় নাই, মানে ব্লক খাওয়ার কারণে কমেন্ট দেখা যাচ্ছে না, একটু ঠিক করে দিয়ে যাও। আচ্ছা তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাকে যদি কখনো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি বের করতে বলে ভাইয়া, উচ্চতা বের করতে বলে, তাহলে এই উচ্চতাটা এক্স্যাক্টলি এখানে লম্ব হিসেবে কাজ করে, কি হিসেবে কাজ করে লম্ব হিসেবে কাজ করে। আর এটা যদি লম্ব হয়, এটা ভূমি, এটা অতিভুজ, রাইট। তাইলে আমরা বলতে পারি অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস কি ভূমি স্কয়ার। পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করলাম, কার উপপাদ্য পিথাগোরাসের উপপাদ্য। তাহলে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে আমরা এক্স্যাক্টলি উচ্চতার মানটা পেয়ে গেলাম √3। কত পাইলাম √3, ক্লিয়ার। তাছাড়াও আমাদের উচ্চতা বের করার আরো একটা নিনজা টেকনিক আছে, অর্থাৎ আমি যদি এক লাইনে বের করতে চাই, কয় লাইনে এক লাইনে বের করতে চাই, খুব মনোযোগ দিতে হবে। দেখেন আমরা উচ্চতা যখন বের করতে যাব, এই উচ্চতা বের করার আচ্ছা আমরা যখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চাই, তখন আমরা কি ব্যবহার করি √3/4 গুণন বাহু স্কয়ার। তো দেখেন ক্ষেত্রফলে √3/4 গুণন বাহু স্কয়ার বলি। তো এই জায়গায় উচ্চতা যখন ব্যবহার করবেন, উচ্চতায় জাস্ট এই 4কে অর্ধেক করলে কত হয় 2। √3 জায়গায় থাকবে, 4টাকে অর্ধেক করে দিবেন, বাহুটা একটা নিবেন। 2টা বাহু ছিল, কয়টা নিবেন একটা নিবেন। এই ফর্মুলাটা ব্যবহার করলে আপনি কার মান পাবেন উচ্চতা পাবেন। এখন মান বসান, দেখেন √3/2 গুণন বাহুর মান কত 2 কাটা গেলে থাকে কত √3। কথা কি বুঝাইতে পারছি। তাহলে মনে রাখার কৌশলটা মনে রাখবেন হচ্ছে ক্ষেত্রফল থেকে, ক্ষেত্রফলে √3/4 কিন্তু উচ্চতার ক্ষেত্রে √3/4টাকে কি করবেন অর্ধেক করে দিবেন। অর্ধেক করলে কত হয় 2। বাহু স্কয়ার ছিল, বাহু ছিল 2টা, অর্ধেক করলে কয়টা বাহু হয় একটা, তাহলে √3/2 গুণন বাহু। এরকম কোশ্চেন, উচ্চতা বের করার কোশ্চেন আমি আরো পাবো, প্র্যাকটিক্যালিও করতে পারবো, অথবা আমরা কি ব্যবহার করব শত্রু ব্যবহার করব। কি ব্যবহার করব শত্রু ব্যবহার করব। তাহলে উত্তর হচ্ছে মিস্টার খ। পরের কোশ্চেনটা আমরা একটু দেখার চেষ্টা করি, খুবই অ্যামেজিং একটা কোশ্চেন। আমাকে বলা হচ্ছে এখানে আমি আপনাদেরকে বেশ কিছু জিনিস শেখাবো। দেখেন কোন ত্রিভুজে যদি আপনারা কোনো কারণে দেখেন 3টা বাহুর মান দেওয়া আছে, কয়টা বাহুর মান 3টা বাহুর মান, ওই ত্রিভুজটা আসলে এক্স্যাক্টলি কোন ধরনের ত্রিভুজ এটা নির্দেশ করবে আমার ওই বাহুগুলোর চেহারার ওপর বা হচ্ছে সিস্টেমের ওপর। তো এই জায়গা থেকে আগে 3টা বাহু দ্বারা সমকোণ উৎপন্ন করা যায় কিনা এটা আমরা আগে ফোকাস করব। আজকের পর থেকে কখনো যদি আপনি এরকম কোনো ফরম্যাট দেখেন 3n 4n এবং 5n, এবং এই n এর মান এক রকম ধরে যদি প্রত্যেকটা সিগমেন্টে দেখেন মানগুলো সিমিলার আসতেছে, তাইলে সেটা দ্বারা সমকোণ উৎপন্ন হবে। যেমন আমি এবার n এর মান 1 বসাইলাম, 1 বসাইলে এখানে কত হবে 3। n এর মান 1 বসাইলে এখানে কত হবে, n এর মান 1 বসাইলে এখানে কত হবে। কোন ত্রিভুজের বাহুর মান যদি 3 4 5 হয়, তাহলে চোখ বন্ধ করে সেটা একটা সমকোণী ত্রিভুজ। কেন 3 3 কেন হয় 4 চোখ 16, 16 আর 9 যোগ করলে 5 5 25 এর সমান। এবার আসেন n এর মান 2 বসাবো, কত বসাবো 2। n এর মান 2 বসাইলে কত 6, এখানে 2 বসান 8, এখানে 2 বসান 10। এবার দেখেন 6 6 36 8 8 64, 64 আর 36 যোগ করলে 10 10 এ 100 সমান, মিলছে। এবার দেখেন n এর মান 3 বসান, 3 3 কত 9, 3 4 কত 12, এখানে বসান 3 5 কত 15। দেখেন 9 নং কত 81, 12 বার বর্গ করলে 144, 144 আর 81 যোগ করেন 15 উপর বর্গ করলে কত আসে 225, মিলে গেছে। কথা কি বুঝাইতে পারছি। শুধু তাই না, আপনি যদি n এর মান 100 বসান, তাহলে এটা কত হবে 300, এটা কত হবে 400, এটা কত হবে। এটা দ্বারাও সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়। বিশ্বাস না হলে আপনি বর্গ করে যোগ করে দেখেন। দেখেন 300-র উপর বর্গ করেন, 400-র উপর বর্গ করেন, যোগ করেন, 500-র বর্গের সমান মান পাবেন। আমি কি কথা বুঝাইতে পারছি। তাইলে আমি যদি 3n 4n 5n
এই সেগমেন্টের নির্দিষ্ট একটা সংখ্যার গুণফল দিয়ে কোনো একটা সমীকরণ দেখি, তিনটা বাহুর মান দেখি, তাহলে চোখ বন্ধ করে মনে রাখবো সে কি উৎপন্ন করবে? সমকোণী ত্রিভুজ উৎপন্ন করবে। আর ছোট ছোট কিছু মান যদি ব্যতিক্রমী থাকে তাহলে সেটাকে পরীক্ষা করার বুদ্ধি কি? লম্বের উপর স্কয়ার, ভূমির উপর স্কয়ার, এই দুইটার যোগফল যদি আমার বৃহত্তর বাহুর বর্গের সমান হয় তাহলে চোখ বন্ধ করে সে কি উৎপন্ন করবে? সমকোণী ত্রিভুজ উৎপন্ন করবে। সমকোণী ত্রিভুজ উৎপন্ন করবে। এখন এখানে এই যে 4 5 3 না থেকে যদি এটা থাকতো 6 8 10, তাইলে কি এটা সমকোণ তৈরি করতো কিনা বলেন? 100% সমকোণ তৈরি করতো। আচ্ছা, এখন আমাকে প্রশ্নটার মধ্যে কি করছে দেখেন, প্রশ্নটায় আমাকে ক্ষেত্রফল বের করতে বলছে। কি বের করতে বলছে? ক্ষেত্রফল বের করতে বলছে। তো ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা আরো ভালোভাবে বুঝতে পারবে যখন চতুর্ভুজে আমি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করা শেখাবো। পৃথিবীতে আজকের পর থেকে মনে রাখবেন সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফলই হয় ক্ষেত্রফল। তো এখানে আমি একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে ক্ষেত্রফলটা বুঝাই দেই। একটা আয়তক্ষেত্রকে যদি আপনি অর্ধেক করেন কর্ণ দ্বারা তখন এটা কি কোণী ত্রিভুজ হয় বলেন? সমকোণী ত্রিভুজ হয়। আর এই সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফলই হচ্ছে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, যাকে আমরা বলি দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য গুণন প্রস্থ। তো আমি যদি এবার অর্ধেক করে দেই তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থের সামনে শুধু কি যুক্ত হবে? হাফ যুক্ত হবে, কারণ আমি একটা আয়তক্ষেত্রকে কি করে ফেলছি? অর্ধেক করে ফেলছি। কি করে ফেলছি? অর্ধেক করে ফেলছি। যাই হোক, এগুলো আরো আমরা খুব ভালোভাবে শিখতে পারবো চতুর্ভুজে গেলে। একটু মনোযোগ দেই। ত্রিভুজের তিনটা বাহু দেওয়া আছে, একটা 4, একটা 5, একটা 3। ত্রিভুজটির ক্ষেত্রফল, তাইলে আমরা দেখতেছি ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। ত্রিভুজটি কি? সমকোণী ত্রিভুজ। তাইলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল কি? হাফ ইনটু উচ্চতা, মানে অতিভুজ বাদ দিয়ে বাকি দুইটা বাহুর গুণফল। বাকি দুইটা বাহুর গুণফল। কারণ একটা আয়তক্ষেত্রের এটা যদি আমরা প্রস্থ ধরি, এটা কি? দৈর্ঘ্য। দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ। সিম্পল লজিক, একটু পরে আরো খুব মানে প্র্যাকটিক্যালি ব্যাখ্যা করে বলাবো। তাহলে এখানে হাফ, তাহলে এখানে দুইটা ছোট মান চলে আসবে। এই দুইটা ছোট মানের মধ্যে একটা 4 আর একটা কত? 3। তাহলে গুণন 3 গুণন 4, 2 দিকে 3 দিকে কত? 6 কি বর্গ একক, যেহেতু দেওয়া নেই, মিটারে দেওয়া থাকলে মিটার, সেন্টিমিটারে থাকলে সেন্টিমিটার। কথা কি বুঝাইতে পারছি? তাহলে 6 হচ্ছে আমাদের উত্তর। 6 হচ্ছে আমাদের উত্তর। তাহলে 6 যদি উত্তর হয়, 6 কি আছে? ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত কাহিনী করার দরকার নেই। এমনি তোমরা প্র্যাকটিক্যালি সব শিখবে, খালি চতুর্ভুজে যাইতে দাও। আচ্ছা, পরের কোশ্চেনটা আমরা একটু দেখার চেষ্টা করি। সব বাহু সমান। সব বাহু কি সমান? সবগুলো বাহু যদি সমান হয় তাহলে সেটা সমবাহু ত্রিভুজ। সেটা কি? সমবাহু ত্রিভুজ। তো এটা যদি একটা সমবাহু ত্রিভুজ হয়, প্রত্যেকটা বাহুর মান কত? 5। তাইলে প্রত্যেকটা বাহুর মান 5 হইলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা সবাই জানি √3/4 গুণন কি বাহু স্কয়ার, মানে কি 5 স্কয়ার। 5 5 25, √3 ভাগ কত? 25 √3/4। তাহলে উত্তর হবে 25 √3/4। 25 √3/4। একজন বলছেন বড়টা হলো না কেন? আচ্ছা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আপনার এইটাকে কি কখনো গ্রহণ করা হয়? এই জন্য বড়টা হয় নাই আগেরটায়। ওই যে 5 ছিল, 5 আমরা কেন ধরলাম না? এই 5টা ছিল কার মান? অতিভুজের মান। কার মান? তা আমার দরকার ছিল কি দৈর্ঘ্য আর প্রস্থের মান। আর দৈর্ঘ্য আর প্রস্থই ছোট। একটা সমকোণী ত্রিভুজের সবচেয়ে বৃহত্তর বাহুর নাম কি? অতিভুজ। ক্লিয়ার? পরের কোশ্চেন পারা যাবে কিনা বলেন? সমকোণী ত্রিভুজের ভূমি আর উচ্চতা। পৃথিবীতে কখনো উচ্চতা কথা যদি উল্লেখ থাকে আর সেটা যদি ত্রিভুজ উৎপন্নের কথা বলে, চোখ বন্ধ করে সেটা সমকোণী ত্রিভুজ। চোখ বন্ধ করে সেটা কি? সমকোণী ত্রিভুজ। কারণ উচ্চতা মানেই সে ভূমির ওপর লম্বিকভাবে দণ্ডায়মান। আর লম্বিকভাবে দণ্ডায়মান মানেই তার মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে আমি যেখানে প্রশ্নে উচ্চতা দেখব তাকে চোখ বন্ধ করে কি মনে করব? সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, বা যেটাকে আমরা ভূমি বলতেছি সেটা ছিল দৈর্ঘ্য, আর যেটাকে আমরা উচ্চতা বলতেছি সেটা ছিল প্রস্থ। সিম্পল লজিক, অনেকভাবে আমরা চিন্তা করতে পারি, অনেকভাবে আমরা চিন্তা করতে পারি। তাইলে এখানে ক্ষেত্রফলটা কি হবে? শুধু হাফ একটা যুক্ত হবে আর এক্স ওয়াই, তাই না? হাফ এক্স ওয়াই কোথায় আছে? ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? পরের কোশ্চেনে চলে যাই।
দেখেন কি বলছে, অতিভুজের মান কত, পারা যাবে না, একটু আগে বের করে আসলাম আমরা। সমকোণী ত্রিভুজের দুইটার মান, একটা 3 একটা 4, তাহলে ওই যে 3n 4n 5n, তাহলে একটার মান 3 যদি হয় তার মানে n এর মান 1, আরেকটার মান যদি 4 হয় তাহলে এখানেও n এর মান 1, তাহলে এখানেও n এর মান 1 হইলে আরেকটা কত হবে 5, তাহলে অতিভুজ কত। আর যদি কেউ না পারে তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা মনে হয় একটা ছোট বাচ্চাও পারবে, আর আপনারা তো লিজেন্ড। আচ্ছা, পরের কোশ্চেন দেখেন, অ্যামেজিং একটা কোশ্চেন। এই কোশ্চেনটা আমরা যদি চাই মুখে মুখে কয়েক সেকেন্ডও দিতে পারি, কিন্তু এই কোশ্চেনটা শুধুমাত্র 33তম বিসিএস আসছে এমন না। এই ত্রিভুজ অংশের এই ম্যাথটা 10 থেকে 20 গ্রেডে মিনিমাম 5 থেকে 6 বার রিপিট করছে, 5 থেকে 6 বার রিপিট করছে, বিকজ এই ম্যাথটা 2 লাইনে, আপনি যদি ডিটেলসে করতে চান তাহলে 2 লাইনে হবে না, একটু বড় করে করতে হচ্ছে এবং বারবার। হ্যাঁ, রিটেনে তো ওই জন্য বললাম 10 থেকে 20 গ্রেডের রিটেন পরীক্ষায় বারবার আসছে, প্রায় 5 থেকে 7 বার আসছে বিভিন্ন মন্ত্রণালয়ের পরীক্ষাগুলোতে। তা আমার কথা হচ্ছে, এই ম্যাথটাকে যখন আমরা মচকের জন্য করব একটা থিওরি ব্যবহার করব, কিন্তু আমরা যখন রিটেনে করব অবশ্যই আমাকে কি করতে হবে, প্রপার নিয়মটা মেনটেন করতে হবে। একটা জিনিস ফিল করেন, একটা সমকোণী ত্রিভুজ ধরলাম, এটা একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা কত সেন্টিমিটার বেশি, তা ধরলাম আমার যে লম্বটা কত x, তাহলে ভূমি কত x প্লাস 2, x প্লাস 2, তো এটা হচ্ছে আমার অতিভুজ। আমাকে বলতেছে কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়, ও সরি এটা ছোট বলছে, তাইলে আমার ভূমিটা দেখেন লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার, মনোযোগ দিয়ে আগে ভাষাটা বুঝতে হবে, ভাষাটা কিন্তু আমরা প্রথমে পুরোটা না পড়ার কারণে ভুল করে ফেলছি, পুরোটা আগে পড়তে হবে। আরেকটা জিনিস মনে রাখবেন, ভুল না হওয়ার আরেকটা সম্ভাব্যতা বলে দেই, সব সময় প্রস্থ ছোট দৈর্ঘ্য বড়, মানে এটা সব সময় ফিল করবেন, তাইলে আর ওই কনফিউশন তৈরি হবে না ভেতরে, বুঝতে পারছেন, দৈর্ঘ্যটা সবসময় কি বড়। যেমন যখনই আপনি দৈর্ঘ্য এটাকে ফিল করতেছেন মাইনাস তো হওয়ার সম্ভাবনা নাই, তাহলে ভাষাটা আরেকটু পরে দেখি কি বলছে, এরকম একটা ফিল করবেন যে প্রস্থ অলওয়েজ সব সময় সব প্রশ্নের মধ্যে কি দেওয়া থাকে, ছোট দেওয়া থাকে, দৈর্ঘ্যটা বড় দেওয়া থাকে, দৈর্ঘ্যটা বড় দেওয়া থাকে। তো আমাকে বলতেছে ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট, তার মানে লম্ব ছোট কার থেকে, ভূমি থেকে, তাহলে ধরি ভূমি কত, ধরি ভূমি হচ্ছে x, ধরি ভূমি x, তাহলে লম্ব x মাইনাস 2, আর আমাকে বলতেছে অতিভুজ কি, ভূমি থেকে 2 সেন্টিমিটার বড়, তাহলে এখানে কি হবে x প্লাস 2, x প্লাস, খুবই সিম্পল, আমি x প্লাস 2 এর মানটা বের করবো, এই তো নাকি, কারণ ওটা আমার অতিভুজ। তা আমরা সবাই জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস, ওই একটু বড় হবে, কোনো সমস্যা নাই, আমরা একটু করার চেষ্টা করি। তাইলে আমরা এটাকে কি বলতে পারি, শর্ত মতে x প্লাস 2 হোল স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার, লম্ব মানে কি x মাইনাস 2 হোল স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে কি বলেন x স্কয়ার। এখন আমরা কি জানি না a প্লাস b হোল স্কয়ার মানে কি, জাস্ট সূত্র ব্যবহার করব, কি ব্যবহার করব, সূত্র ব্যবহার করব। তাহলে এখানে আমরা বলতে পারি x স্কয়ার প্লাস 2 a বলতে x, আর এখানে b বলতে কি 2 প্লাস b স্কয়ার মানে কি বলেন 2a স্কয়ার ইকুয়াল, এখানে কি হবে a স্কয়ার মানে x স্কয়ার মাইনাস 2 a বলতে x, আর এখানে b বলতে 2, এরপরে কি আমার প্লাস b স্কয়ার প্লাস 2 স্কয়ার, আর এখানে প্লাস কি আছে ভাইয়া, x স্কয়ার আছে। এবার আমরা পরের লাইনেই হয়তো বা কাছাকাছি একটা উত্তর পেয়ে যাব। তাহলে এখানে x স্কয়ার আর এখানে 2 এর উপর স্কয়ার, এখানে 2 দিয়ে গুণে 4, আমরা পুরো সমীকরণটাকে যদি লিখতে চাই তাহলে x স্কয়ার প্লাস 4x প্লাস 4 ইকুয়াল, এখানে লিখতে পারতেছি x স্কয়ার মাইনাস 4x 2 দিয়ে গুণে কত 4 প্লাস x স্কয়ার। তো আমরা সব x স্কয়ারকে ওই পাশে নিয়ে গেলাম, সব x স্কয়ার যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে এই পাশে থাকে x স্কয়ার প্লাস x স্কয়ার, আর এই যে এই পাশে আরেকটা x স্কয়ার আছে, এটা যদি ওই পাশে চলে যায় তাহলে কি হবে মাইনাস x স্কয়ার। আর আমরা যদি ওই পাশের মানগুলোকে এবার এই পাশে নিয়ে আসি, এই পাশে আগে থেকে আছে 4x প্লাস 4, এই পাশের মাইনাস 4x টা এই পাশে আসলে কি হয়ে যাবে প্লাস 4x, এই পাশের প্লাস 4 টা এই পাশে আসলে কি হয়ে যাবে মাইনাস 4, প্লাস 4 মাইনাস 4 কাটা, x স্কয়ার প্লাস x স্কয়ার মাইনাস x স্কয়ার কাটা, তাইলে এই পাশে থাকতেছে x স্কয়ার
আর এ পাশে থাকতেছে 4 আর 4 যোগ করলে কত 8x। তাহলে উভয় পক্ষ থেকে x আর x যদি আমরা ক্যান্সেল করি, দুইটা x থেকে একটা x যদি আমরা মিনিমাইজ করি, অথবা আমরা কি করলাম এই পাশে 8 রাখলাম, এই পাশে x স্কয়ার ভাগ x দিলাম, কাটাকাটি করলে কয়টা x থাকে একটা। তাইলে আমার অতএব x এর মান কত বের হইল 8। এই x এর মানে কি আমার উত্তর না, আমার x মানে হচ্ছে ভূমি। আমাকে যদি ভূমি বের করতে বলতো তাইলে হইতো কত 8, কিন্তু আমাকে কার মান বের করতে বলছে। তাইলে এখানে কি হবে 8 প্লাস 2 ইকুয়াল কত, আর এখানে 8 থেকে 2 বাদ দিলে কত থাকে 6। আশা করছি বুঝতে পারছি, ক্লিয়ার। এটা রিটেনে বারবার আসে, বিশেষ করে 10 থেকে 20 গ্রেডে। চেঞ্জ করে অতিভুজের জায়গায় কি বলবে এবার, আপনাকে বলবে ইয়ার মান বের করো, লম্বের মান বের করো। আপনাকে অতিভুজের জায়গায় বলবে ভূমির মান বের করো, বলতে পারে না, বলতেই পারে, কিন্তু প্যাটার্ন কি একই, প্যাটার্ন একই। লিখিতই তো এটা, প্রপার লিখিত নিয়ম। শর্টকাটটা তো এখন শেখাবো। শর্টকাটটা আপনি জাস্ট কি করবেন, অপশনকে অনুধাবন করলেই শেষ। কি অপশনকে অনুধাবন করলেই মিস্টার সমকোণ আসতেছে কিনা, অতিভুজের মানের বর্গের মান লম্ব এবং ভূমির মানের উপর বর্গ করে মানটা মিলতেছে কিনা, জাস্ট এতটুকু ফিল করলেই শেষ। এটা বুঝছি কিনা একটু আমরা কমেন্ট করে জানাই। এটা বুঝতে পারলে আমরা ক্লিয়ার, সবাই ক্লিয়ার, এটা কি বুঝতে পারছি। তাহলে এখানে আমরা জাস্ট বললাম যে আমার অতিভুজ মানে হচ্ছে x প্লাস 2, x প্লাস 2 এর উপর হোল স্কয়ার, কারণ অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা জাস্ট সাধারণ একটা মেথড ব্যবহার করছি, এখানে জটিল কোনো কিছু ব্যবহার করি নাই যে আমরা বুঝবো না। ওকে, এবার আসি আমরা, আচ্ছা এবার আমরা বলি যে এটাকে আমরা শর্টকাটে কিভাবে ফিল করব। দেখেন আমরা যা চিত্র থেকে ফিল করে ফেলতে পারবো। কি থেকে ফিল করব, চিত্র থেকে। কিভাবে ফিল করব আমি আপনাকে বলি। দেখেন আপনাকে যখনই এরকম কোনো কথা বলা হবে, অতিভুজের মান বা লম্বের মান যার মানই বের করতে বলুক, জাস্ট আপনি একটা মানকে ফিক্সড করবেন, যে কোনো একটা সংখ্যাকে ফিক্সড করবেন। যেমন দেখেন স্বাভাবিক সেন্স, আমি আগে বের করব কার মান, ভূমির মানটাকে আমি আগে ফিক্স করলাম, ভূমির মানটাকে আগে আমি কি করলাম ফিক্স করলাম, ধরলাম, ধরি ভূমি কত 8, সিম্পল লজিক। তাইলে ভূমি থেকে 2 কম কি প্রস্থ। আমার দৈর্ঘ্য মনে করেন আমি যেটাকে এই বরাবর ধরতেছি এটার নাম আমি কি দিছি বলেন ভূমি, আর এটার নাম কি দিলাম আমি লম্ব। তো আমি যেটাকে ভূমি ধরতেছি, ভূমি আমি ধরে নিলাম কত, আমি কিন্তু অতিভুজ ধরে নেই, আমি কাকে ধরে নেই নাই, আমি আগে দেখব যে শুধুমাত্র x কাউন্ট করছে কাকে। আমি x এর মানটাকে যে কোনো একটা সংখ্যা ধরে নিব, এবং আমি যেটা ধরবো ওটা আন্দাজ করে দেখবো তোর কাছাকাছি চলে গেছে, বিকজ আমার তো মাইন্ডসেট এত দুর্বল না। কথা কি বুঝাতে পারছি, 8 ধরলাম, তাইলে এটা কত হয়ে যাবে, আমরা বুঝতে পারতেছি যে আমার লম্বটা কত হয়ে যাবে অটোমেটেড 2 কম 6, 2 কম, আর অতিভুজ 2 বেশি, তাইলে অতিভুজ 2 বেশি যদি হয় তাহলে সেটা কত 10। তাহলে এবার দেখেন 8 8 64, 6 6 36, 64 আর 36 যদি আমরা যোগ করি কত হয়, যা 10 এর উপর বর্গ করে মিলে যায়। তাহলে অতিভুজের মান কত, অতিভুজের মান কত, কথা কি বুঝাইতে পারছি, সিম্পল লজিক। আমাকে এখানে বলল লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট, তাহলে ধরি ভূমি কত x, এই x এর মানটা আমি একটা আন্দাজ করে ধরে নিলাম। কথার কথা সিম্পল লজিক দিয়ে আমি আরেকটা ব্যাপার বলি। মনে করেন x এর মান আপনি ধরেন আপনি 6 ধরছেন, কত ধরছেন 6 ধরছেন, তাহলে 2 কম আরেকটা মান কত হবে 4, আর 2 বেশি আরেকটা মান কত হবে 8। তা 6 6 36, 4 চোখ 16, 16 আর 36 যোগ করলে তো 8 8 64 হয় না, হয়। তাহলে আপনার সেন্স আপনাকে বলে দিবে যে আসলে x এর মানটা কত ধরলে আমি কাছাকাছি মান পাবো। তাহলে এখন কি এই ম্যাথটা অত বড় করে করার কোনো প্রয়োজন আছে? তাহলে আমি যখনই এরকম কোনো প্যাটার্নের ম্যাথ দেখব জাস্ট ফিল করব যে এক্স কাকে বুঝাইছে, তারা দৈর্ঘ্যকে বুঝাইছে না প্রস্থকে বুঝাইছে। যেমন ম্যাক্সিমাম ম্যাথের ক্ষেত্রে আমরা প্রস্থকে ধরে নেই এক্স, প্রস্থকে ধরে নেই, কারণ দৈর্ঘ্য প্রস্থের 2 গুণ, 2 বেশি, 4 বেশি, এরকম করে কথাগুলো কিন্তু থাকে। কিন্তু এইখানে ভাষাটা কি
একটু ভিন্নভাবে দিছে। সমস্যা আছে? ওকে, পরের কোশ্চেনে আমরা চলে গেলাম। খুবই সিম্পল লজিক। দেখেন এখানে কি বলছে, আমরা জানি বৃহত্তর বাহু মানে অতিভুজ, বৃহত্তর বাহু মানে অতিভুজ। তাহলে এখানে দেখেন একদম নিচ থেকে আসি, 4 চোখ 16, 8 8 64, 64 আর 16 যোগ করলে কি 12 12 144 হয়? বা 3 3 9, 5 5 25, 25 আর 9 যোগ করলে কি 36 হয়? না। 3 3 9, 4 চোখ 16, 16 আর 9 যদি যোগ করি 25 হয়, 36 হয়? বাদ। 5 5 25, 12 12 144, 144 আর 25 যোগ করলে 13 13 169, মিলছে? তাইলে সঠিক উত্তর কোনটা? ক। সঠিক উত্তর। এখন এই কোশ্চেনটা আরো জটিল করতে পারতো, এভাবে ছোট 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 মান না দিয়ে অনেক বড় করতে পারতো, পারতো না? আপনাকে যদি এইভাবে বলতো একটা হচ্ছে 15, আরেকটা হচ্ছে 20, আরেকটা হচ্ছে 25, এই বাহু দ্বারা আপনি তো 15 20 25, ওরে বাবা রে বাবা, ফিল হচ্ছে না এরকম? এটার উপর বর্গ করলে 20-এর উপর বর্গ করলে যোগ করলে 25-এর উপর 625 মিলবে কিনা? ফিল। কিন্তু এটা কিভাবে মনে করাবেন? কিভাবে? এই দেখেন 3 দ্বারা এটারে কি করবেন? একটা বার ভাগ করবেন। 3 দ্বারা ভাগ করলে থাকে কত? তাহলে 3 গুণন 5, তাহলে এখানে 4 গুণন 5 মিলছে কিনা? এখানে 5 গুণন 5 মিলছে কিনা? কারণ এই যে 3 and 4 and 5 and, তার মানে বড় অঙ্ক থাকলে 3 and 4 and 5 and দিয়ে মিলে যাবে, 3 and 4 and 5 and দিয়ে মিলে যাবে। কথা কি বুঝতে পারছেন? কারণ অনেক সময় বড় মাত বড় বড় সংখ্যা থাকলে সেগুলোর উপর বর্গ করে দেন যোগ করা, এটা সময় সাপেক্ষ, এ সময় নষ্ট হতে পারে আমার, তো এটা বুঝতে হবে। ওকে পরিচয় ভাই বোন যারা অনলাইনে করতেছি, না বুঝলে সাথে সাথে আমরা একটু কোশ্চেন করব, হ্যাঁ, কারণ আমি ওভারটেক করে চলে যাওয়ার পর কোশ্চেন করলে কিন্তু লাভ নাই। পরের কোশ্চেনটা পারবো ভাইয়া? কি বলেছে আমাকে? সিম্পল লজিক। আমরা বুঝতেই পারতেছি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল মানে 144, প্রশ্নে দেওয়া আছে ইকুয়াল হাফ গুণন একটা বাহু কত? 12 গুণন আরেকটা কত? অপরটা। তাইলে অপর বাহু বের করা কি কঠিন কিছু? 2 1 কে 2, 6 দুগুণে কত? 12। তাহলে 6 দুগুণে যদি 12 হয়, এই 6টা এখানে কি আসবে? ভাগ হয়ে গেল। 3 আর 4 কত? সরি, তাহলে 144 ভাগ কত? 6। তাহলে আমরা বলতে পারি 6 দুগুণে কত? 12, থাকে 24, 4 6 কত? 24। তাইলে এখানে টোটালি অপর বাহুটার মান কত পেয়ে গেলাম? 24 পেয়ে গেলাম। আছে 24 গ, বুঝাই যাচ্ছে তাই না? জাস্ট আমরা বাম ডান করলাম। কি করলাম? বাম ডান। আর এতটুকু যদি কেউ না বোঝেন তাইলে আর কি বলবো, বুঝতে হবে। আচ্ছা, আবার উচ্চতা বলছে, তার মানে চোখ বন্ধ করে এটা কি ত্রিভুজ বলেন? সমকোণী কিন্তু এবার উল্লেখ করছে, কিন্তু উচ্চতা দেওয়া আছে মানে আমি বুঝতে পারছি যে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। আবারও 264 ক্ষেত্রফল ইকুয়াল হাফ গুণন ভূমি কত? 22 গুণন কার মান বের করব? উচ্চতার মান বের করব। আবার কত? 11। তাহলে এটাকে 11 দ্বারা ভাগ করি, 11 দিকে কত? 22, 22 থেকে 26 বাদ দিলে 4 44, তাহলে 4 11 কত? আবারও কত পাইলাম? ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? কলিজার ভাই বোন সবাই ক্লিয়ার? একটু ঝটপট কমেন্ট করে জানাতে হবে। ওকে পরের কোশ্চেনে চলে গেলাম। এই দেখেন আবার উচ্চতা চাইছে। এই উচ্চতা মানে কি বললাম একটু আগে? না না, সমকোণী ত্রিভুজ বলছি, কিন্তু এখানে সমবাহুর কথা বলছে। তাহলে উচ্চতা ইকুয়াল কি বলেন? √3 ভাগ 2 গুণন বাহু। তাহলে এবার বলেন √3 ভাগ 2 গুণন বাহুর মান কত? 9 তো পরিসীমার মান দেওয়া। এই পরিসীমা মানে পৃথিবীর সকল বাহুগুলোর যোগফল। এই জন্য বলছি, আমি এই জন্য কি করি জানেন? যারা আগে বুঝাইতেছে আগে চতুর্ভুজ বুঝাই। চতুর্ভুজ রে ভাঙলে কি পাওয়া যায়? ত্রিভুজ। এই জন্য চতুর্ভুজ থেকে সব সূত্র আমদানি করা যায় কিসের? ত্রিভুজের। বুঝতে পারছেন? একটু অপেক্ষা করতে হবে, খুব ভালো মজা পাবেন চতুর্ভুজে গেলে। তো এখানে দেখেন, এখানে পরিসীমা মানে হচ্ছে একটা ত্রিভুজের কয়টা বাহু? 3টা। এই 3টা বাহুর যোগফল মিলে হচ্ছে তার পরিসীমার সমান। পরিসীমা মানে তার সাইডে যতগুলো সীমানা থাকবে সবগুলো সীমানার যোগফল।
তাহলে এটা যদি 3 হয়, এটাও 3, এটাও 3, তাহলে প্রত্যেক বাহুর মান কত? 3। তাহলে এটা হবে 3। তাহলে উত্তর হবে কি 3√3/2 আছে 3√3/2। ক্লিয়ার? এটা তো খুবই সিম্পল লজিক, পারবো কিনা? আমাকে বলা হচ্ছে একটা ত্রিভুজ আমি আঁকলাম, খুব মনোযোগ দেই। এটা একটা যদি ত্রিভুজ আঁকি আমি, আমাকে বলা হচ্ছে এই ত্রিভুজটা একটা এ বি সি ত্রিভুজ, বিসি বাহুর ওপর ডি একটি বিন্দু, তাহলে এখানে ডি একটা বিন্দু দিলাম। কোন তথ্যটি সঠিক? সাধারণ সেন্সে বলেন ভাই, এটা যদি সমকোণ হয়, এটা যদি সমকোণ হয়, সমকোণের সাপেক্ষে এই এই কোণের সাপেক্ষে এটা একটা অতিভুজ, নিতান্ত এটা বড় কার থেকে? লম্বের থেকে বা ভূমির থেকে। এটা বড় কার থেকে? লম্বের থেকে। এই শর্তটাই এখানে চাইছে। এখন দেখেন আপনি, এ বি বাহু এ সি থেকে বড় জীবনও না, ভূমি সংলগ্ন যাদের কোণগুলো সমান হয় তারা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য কি বলছিলাম? ভূমি সংলগ্ন কোণগুলো কি হবে? এই দেখেন দুইটা কোণ সমান, কোণ বি আর কোণ সি কি? তাহলে কোণ বি সমান কোণ সি মানে সমদ্বিবাহু ত্রিভুজ এটা। আর সমদ্বিবাহু ত্রিভুজের এই বাহু আর এই বাহু কি হবে ভাইয়া? সমান হবে। দুইটা বাহু সমান, দুইটা বাহু কে? তাহলে এই বাহু সমান এই বাহু, তাহলে এই দুটা বাহু সমান হওয়ার কারণে ভূমি সংলগ্ন দুইটা কোণ সমান। এখানে একটা প্রশ্ন করছিলাম, মনে পড়ে? আমি বলছিলাম যদি প্রশ্ন করা হয় যে একটি ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে এদের বহিস্থ কোণদ্বয় সমান হলে ত্রিভুজটির নাম কি? এই কপিরাইট ধরবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি বন্ধ, তাড়াতাড়ি বন্ধ, সাউন্ডের মধ্যে তাড়াতাড়ি বন্ধ, তাড়াতাড়ি বন্ধ, তাড়াতাড়ি বন্ধ। এখনই কপিরাইট ধরতো, সাউন্ডটা যদি এদিকে আসতো। যাক, কপিরাইট মুক্ত হয়েছে। ভাই মোবাইল সাইলেন্ট করেন, এভাবে ক্লাসের মধ্যে মোবাইল নিয়ে ঢোকেন আপনারা, দূর। ও মোবাইল নিয়ে ঢুকবেন, সাইলেন্ট করে ঢুকবেন। আচ্ছা একটু মনোযোগ দেই ভাইয়া। আমি প্রশ্ন করলাম একটি ত্রিভুজের কয়টি? একটি ত্রিভুজের যে কোনো একটি বাহুকে, যে কোনো একটি বাহুকে বর্ধিত করার পর বহিস্থ কোণদ্বয় সমান হয়, তাহলে ত্রিভুজটি কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। কারণ একটা সমবাহু ত্রিভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলেই বাইরে কত ডিগ্রি করে পাওয়া যায়? 120। যে কোনো বাহুকে বর্ধিত করলে বাইরে কত ডিগ্রি করে পাওয়া যায়? কিন্তু যদি প্রশ্নটা উল্টায় করতো, আপনাকে যদি প্রশ্নে বলতো যে একটি ত্রিভুজের শুধুমাত্র একটি বাহুকে, শুধুমাত্র একটি বাহুকে, তাইলে দেখেন শুধুমাত্র একটি বললে সেটা হয়তো সমদ্বিবাহু। কারণ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে ভূমিটাকে বর্ধিত করলে এদের বাহিরের কোণগুলো কি হয়? সমান হয়। তাহলে শুধুমাত্র একটির কথা বললে সমদ্বিবাহু, আর যে কোনো একটি বাহুর কথা বললে সমবাহু। কারণ সমবাহু তিনটা বাহু সমান আর তিনটা কোণও সমান, আর ভেতরের তিনটা কোণ সমান হওয়ার কারণে বাহিরের কোণগুলো কি হয়? সমান হয়। তাহলে যে কোনো কথা বললে সমবাহু, শুধুমাত্র একটি কথা বললে কি? সমদ্বিবাহু। কারণ সমদ্বিবাহুর ক্ষেত্রে শুধুমাত্র একটি বলতে ভূমিকে নির্দেশ করে। কাকে নির্দেশ করে? ভূমিকে। কারণ আপনি যদি ভূমিটাকে বর্ধিত করেন তাহলে বহিস্থ কোণগুলো কি হয়? সমান হয়। তো এখানে আমরা আসি, তাহলে এখন বলেন এই যে এ বি আর এসি, এসি থেকে কি এ বি বড় হবে? এটা যদি সমান দেওয়া থাকতো তাহলে রাইট হইতো, তার মানে এটা হবে না। এ বি দেখেন, এ বি কার থেকে বড়? এসি থেকে, একই শর্ত দেওয়া। এসি দেখেন এডিটাকে বড় দিয়ে দিছে কার থেকে? এসি থেকে। ভাই এসি থেকে কোনদিন এডি বড় হয়? অতিভুজ থেকে লম্ব জীবন বড় হয়? তাহলে এটা হবে। আবার দেখেন এসি, এসি বাহুটা এডি অপেক্ষা বড়, স্বাভাবিক, লম্ব থেকে অতিভুজ বড়, তাহলে রাইট ঘ। রাইট কি? ক্লিয়ার? কনফিউশন ক্লিয়ার? ওকে, একটু মনোযোগ দে। লেট করে আসলে খুব ভালো বুঝবেন না, এটাই স্বাভাবিক। লেট করে আসছেন, রান্না করে আসছেন, স্বামীর কদর করছেন, আবার হঠাৎ করে আচমকা এসে বলতেছেন ভাইয়া বুঝি নাই, তাহলে তো হবে না। স্বামীর কদর করলে স্বামীর কদর করা শেষ করার পর আইসা ক্লাসে আইসা বলবেন যে এখন চলবে ধুমধারাক্কা পাঞ্জা চাক্কা লে হালুয়া, ক্লাসের মধ্যে এখন মনোনিবেশ। কিন্তু যখন যেখানে মনোনিবেশ সেখানেই থাকবেন, আর জাস্ট টাইমে ক্লাস করার চেষ্টা করবেন। এই এটা পারবো না ভাইয়া, এটাই লাস্ট ম্যাথ আমাদের ত্রিভুজের। দেখেন কি বলছে, একটা ত্রিভুজ আকৃতির, এই উচ্চতা বলছে, তার মানে এটা কি ত্রিভুজ? এটা কি ত্রিভুজ? তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল ইকুয়াল কি? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে 75 গুণন 20, 10 দুগুণে 20, 10 আর 75 গুণ করলে 750 ক্ষেত্রফল বর্গমিটার।
বর্গ মিটার। তাহলে 1 বর্গ মিটারে তারা খরচ করছে কয় টাকা? 2 টাকা। তাইলে আমরা বলতে পারি 1 বর্গ মিটারে খরচ কত টাকা? 2 টাকা। আর 750 বর্গ মিটারে খরচ হইবে 2 গুণন 750 ইকুয়াল কত টাকা? 1500 টাকা। কঠিন কিছু? তাহলে উত্তর কত টাকা হইবে ভাইয়া? 1500 টাকা হইবে। ক্লিয়ার? এইবার খেলা হবে। এবার লেখেন বেসিক। কি লিখবেন? বেসিক। লেখেন ত্রিভুজ, চতুর্ভুজ, সরি। কি লিখবেন? চতুর্ভুজ। দূর, এমনি জইমে যাবে ক্লাস, ওয়াজ লাগবো না মিয়া। আরে না, ও মনোযোগ যখন আপনাকে হারাই যাইব তখন এমনি সুর কেমনি চলে আইব বুঝতে পারবেন না। শুরুতে ওয়াজ করলে কি আর হয় নাকি? যখন দেখবো যে না আমার কলিজার ভাই বোনেরা ঝিমাচ্ছে তখন হবে খেলা। কারণ যখন আপনি ঝিমাবেন তখনই তো আমাকে খেলতে হবে। তার আগে খেললে জিনিসটা একটু অকাট লাগবে, বোরিং লাগবে। সো হ্যাঁ, সিচুয়েশন বুঝে কাজ করতে হবে। যাই হোক, ওই যে মেসি যে মাঝে মধ্যে কিক মারে, সবসময় তো আর কিক মারে না, মাঝে মধ্যে পাস দিয়ে বলে যে তুই গোলটা দে, কারণ এটা আমার দ্বারা সম্ভব না। তো মেসি নিজেও জানে যে মাঝ পথ থেকে আমি একটা বল নিয়ে গেলে আমার পিছে পিছে মিনিমাম 10টা প্লেয়ার দৌড়াবে, আর এতগুলোর টেক্কা দিয়ে আমার নিয়ে যাওয়া সম্ভব না। এই জন্য লং পাস দিয়ে বলতেছে দে গোলটা দে, অ্যাসিস্ট হোক। তো মাঝে মধ্যে একটু অ্যাসিস্ট করতে হয়, ঠিক আছে? আচ্ছা যাই হোক, চতুর্ভুজ ভাইয়া একটা জিনিস মনে রাখবেন, আমরা যখনই চতুর্ভুজ বলতেছি, চতুর্ভুজ কাকে বলে? সাধারণ সেন্স দিয়ে বলেন দেখি। 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে, এটাও তো ভুল। এটাও কি? এই যে ভুলভাল সংজ্ঞা দিলে কি হবে? হবে না। রেখারশ্মি রেখাংশের যারা ক্লাস করছেন তারা তো অ্যাটলিস্ট এই ভুল সংজ্ঞাটা আমাকে দিতে পারেন না। তা আমরা যখন একটা চতুর্ভুজ আঁকতেছি তখন এখানে সীমাবদ্ধ ক্ষেত্রের মধ্যে কয়টা রেখাংশ থাকে? 4টা রেখাংশ থাকে, নট বাহু। বাহুর যে অরিজিনাল নাম তার নাম কি? রেখাংশ। তাহলে 4টি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আমরা কি বলি? এটা আমরা সবাই জানি, এটা নিয়ে আমি কথাও বলবো না। কিন্তু এই চতুর্ভুজের মধ্যে আমরা একটা একটা করে নিয়ে এখন আলোচনা করব। নাম্বার 1 আমরা লিখব আয়তক্ষেত্র। সবাই নাম্বার 1 কে? আয়তক্ষেত্র। এবার আসি, আমরা যখন একটা আয়তক্ষেত্র লিখব তখন এই আয়তক্ষেত্রের কিছু বৈশিষ্ট্য আমরা লিখে নেই। তো আমরা যদি বলি এ বি সি ডি, এটা একটা আয়তক্ষেত্র, তাহলে এর 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এর বিপরীত বাহুগুলো কি বলেন? এর বিপরীত বাহুগুলো সমান। বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। সমান ও সমান্তরাল। একটু লিখে নেন, আমরা এগুলো জানি তারপরে লিখে নিব। সমান্তরাল। নোট থাক 2 নাম্বার, এই আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ কি কোণ? সমকোণ। এর প্রতিটি কোণ সমকোণ। প্রতিটি কোণ সমকোণ। প্রতিটি কোণ সমকোণ। তাই এর কর্ণদ্বয় সমান। এর কর্ণদ্বয় সমান। এর কর্ণদ্বয় সমান। ক্লিয়ার? এই 2টা বৈশিষ্ট্য শুধু লিখে নিব। তাহলে এর প্রতিটি কোণ সমকোণ, অর্থাৎ প্রত্যেকটা কোণ আমাদের 90 ডিগ্রি। প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। এবার এই একটা চিত্র দিয়ে আমি সবগুলো সূত্র আপনাদের শেখাই দিব। আমার রম্বস না আঁকলেও আমি এখন অটোমেটেড সূত্রগুলোকে নিজে অবজার্ভ করতে পারবো, নিজে থেকে আমি কি করতে পারবো? অনুধাবন করতে পারবো। শুধু মনোযোগটা দিতে হবে। কি দিতে হবে? মনোযোগটা দিতে হবে। এটা কি লেখা শেষ? যারা অনলাইনে আছি কলেজের ভাই বোন, একটু ঝটপট লেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, এবার আসেন, আপনাকে আমি প্রথম প্রশ্ন করব। এই প্রথম প্রশ্নটা আমরা জানি যে কোনো ভুজের ক্ষেত্রে আমাকে পরিসীমা বের করতে বলবে। কি বের করতে বলবে? পরিসীমা বের করতে বলবে, অথবা আমাকে কর্ণ বের করতে বলবে, অথবা আমাকে ক্ষেত্রফল বের করতে বলবে। এই 3টার বাইরে কোনো শত্রু আছে? শত্রু আছে? এই 3টাই আমাদের শত্রু। আর এই 3টারই আমরা বন্ধুতে পরিণত করব প্র্যাকটিক্যালি। কিভাবে? প্র্যাকটিক্যালি। দেখেন, প্রথম প্রশ্ন আমাকে বলা হচ্ছে পরিসীমা। কি বলা হচ্ছে? পরিসীমা। আজকের পর থেকে পরিসীমা মানে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা আমি ভুলে গেছি, এটা আমার মনে নাই, এটা আমার মনে নাই। আমি আজকের পর থেকে যেটা শিখবো সেটা হচ্ছে পরিসীমা। পরিমাণে শেষ, সীমা মানে সীমানা, অর্থাৎ শেষে যে যতগুলো সীমানা থাকবে এই সবগুলো সীমানার যোগফলই হচ্ছে পরিসীমা। সবগুলো সীমানার
যোগফলই হচ্ছে পরিসীমা, সবগুলো সীমানার যোগফলই হচ্ছে পরিসীমা। যেমন এই বাহুটাকে যদি আমরা এক্স ধরি, এটা কি বলেন এক্স, এটা এক্স হইলে ওটাও এক্স, আর এটা যদি ওয়াই হয় এটা কি বলেন ওয়াই, রাইট না রং? এবার আসেন, আমি পরিসীমা সমান সবগুলো বাহুর যোগফল মানে এক্স প্লাস ওয়াই, যেটা আমরা যোগ করছি সারা জীবন, যে সূত্র মুখস্থ করছি এভাবে আসতে দেখেন, এক্স এক্স যোগ করলে কত 2x, ওয়াই ওয়াই যোগ করলে কত 2, কমন নিলে কি থাকে বলেন এক্স প্লাস ওয়াই। এই এক্স প্লাস ওয়াই দেখেন তো, আপনি এক্স বলতে কাকে ধরছেন? ওই যে আপনি সারা জীবন যে মুখস্থ করছেন দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ, এখানে দৈর্ঘ্য বলতে ওয়াই আর প্রস্থ বলতে এক্স। কিন্তু আজকের পর থেকে আপনি আর এই থার্ড লাইন পর্যন্ত আসবেন না, থার্ড লাইন পর্যন্ত আর জীবনেও আসবেন না। যেমন ছোট্ট একটা প্রশ্ন আপনাকে করা হইলো, খুব মনোযোগ দিবেন, আপনাকে প্রশ্ন করা হইলো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাইলে ধরি প্রস্থ এক্স, তাইলে দৈর্ঘ্য কত ধরবো বলেন 3x, গুড, তাহলে দৈর্ঘ্য ধরবো কত 3x। তাহলে এখন আমি যদি দৈর্ঘ্যটাকে 3x ধরি, তাহলে এই জায়গায় দেখেন এটা x, এটা 3x হইলে এটাও কত x 3x। এরপরে আবার আপনারে বইলা দিলাম যে এর পরিসীমা যদি 32 মিটার হয় তাহলে দৈর্ঘ্য কত, পরিসীমা কত বলছি 32, তাহলে পরিসীমা ইকুয়াল সবগুলো বাহুর যোগফল, তাহলে একটা হচ্ছে x, আরেকটা x, আরেকটা 3x, আরেকটা 3x, পরিসীমার মান কত বলছি 32, সবগুলো যোগ করেন কত 8x, তাইলে x ইকুয়াল কত বলেন 32 ভাগ 8, 4 8 32, তাইলে x এর মান কত পাইলাম 4, তাইলে প্রস্থ পাইলাম 4, দৈর্ঘ্য কত বলেন 3 গুণন 4 ইকুয়াল 12। কঠিন কিছু ছিল? আমরা জাস্ট কি করব, আমার দৈর্ঘ্য প্রস্থ সবগুলোরে যোগ করে ইকুয়াল পরিসীমা মনে করব আজকের পর থেকে। তাইলে আমার ওই এরকম করে ফিল করার দরকার নাই 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, হ্যাঁ, তারপরে 4 এ এক এক জায়গায় এক এক রকম ক্রাইটেরিয়া, এত কিছু মাথায় রাখার দরকার। এবার যদি আপনাকে বর্গের কথা বলে, কথার কথা, কার কথা, বর্গের কথা যদি আপনাকে বলা হয় যে বর্গের ক্ষেত্রে একটি বাহুর মান 4 হলে এর পরিসীমা কত, তাহলে কি 4 মানে কি 4টা 4 যোগ 4 যোগ 4 যোগ 4 যোগ 4, কারণ বর্গ মানে সবগুলো বাহু সমান, বর্গ মানে সবগুলো বাহু, কথা কি বুঝাতে পারছি? তাইলে এখন এই পরিসীমার ফর্মুলা আমাকে যেখান থেকে বের করতে বলুক না কেন আমি বের করতে পারবো। আমি জাস্ট একটু লজিক দিচ্ছি, মনে করেন আপনাকে বর্গ থেকে বের করতে বললো, বর্গ মানে আমরা জানি 4টা বাহুই কি সমান, এটা এ হইলে এটা 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 4টা এ যোগ করলে সমান কি 4a, যেটা মুখস্থ করছি আমরা 4a, কিন্তু 4a কিভাবে আসছে, সবগুলো যোগ করে আসছে। এবার যদি আমাকে বলা হয় সামান্তরিক, কি বলা হয় সামান্তরিক, এই বাহুটা এ হইলে এটা এটা বি হইলে এটাও বি, তাহলে এটারও পরিসীমা কি বলেন a প্লাস বি, অর্থাৎ সবগুলো বাহুর যোগফল, সবগুলো বাহুর। এবার যদি আপনাকে রম্বসের কথা বলা হয়, রম্বসের ক্ষেত্রেও সবগুলো বাহু সমান, তাহলে এটার পরিসীমা কি বলেন 4a। আপনাকে যদি ট্রাপিজিয়ামের কথা বলা হয়, তাহলে ট্রাপিজিয়াম মানে কোনো বাহুই সমান না, এই বাহুটা এ হলে এটা বি, এটা সি, এটা, তাহলে পরিসীমা কত a প্লাস বি প্লাস সি প্লাস। এবার আমরা জানি পৃথিবীতে যত বহুভুজ আছে, বহুভুজের সব বাহু সমান, বহুভুজের সব বাহু। এখন যদি আপনাকে বলা হয় পঞ্চভুজের পরিসীমা কত 5 5টা এ যোগ। এবার যদি আপনাকে বলা হয় 10টি বাহু বিশিষ্ট একটি বহুভুজের পরিসীমা কত 10 আপনাকে যদি বলা হয় 1 বিলিয়ন বাহু বিশিষ্ট একটি বহুভুজের পরিসীমা কত 1 বিলিয়নে, মাথা কি ঢুকছে? তাহলে পরিসীমা মানে সবগুলো বাহুর যোগফল, পরিসীমা মানে সবগুলো বাহুর, কোন ফর্মুলা এখানে মনে রাখবো, ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার? তাইলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে পরিসীমা মানে সবগুলো বাহুর যোগফল, সবগুলো বাহুর যোগফল। ওকে, বুঝলাম না, একজন কি এটা পাবলিক গ্রুপ মনে করে এতগুলো মেনশন করলেন? মিনিমাম 100 জনের মেনশন করছে। ভাই আমি বই দিব না তো, 3 ক্লাসে বলি না যে সর্বোচ্চ মেনশনকারী কি পাবে, একটা বই গিফট পাবে, আর আপু মনে করছে মনে হয় এটা ফ্রি গ্রুপ, হয়তো ফ্রি ক্লাস নিচ্ছি, পেইড ক্লাস নিচ্ছি, তো এতগুলো মেনশন করছেন, ওরা আবার রিকোয়েস্ট দিবে, ওদেরকে আবার চেক করতে গিয়ে আমাদের 12টা বেজে যাবে যে ওরা আদৌ ভর্তি হয়েছে কিনা, টাকা পাঠাইছে কিনা। ইন্নালিল্লাহ। যাই হোক, প্যারা নাই, চেল। এবার আসি আমরা যে আমরা একটা জিনিস কেবল বুঝতে পারলাম, সেটা কি পরিসীমা। এবার আমরা আরেকটা জিনিস জানবো এটা থেকেই, একটা চিত্র থেকেই। তাহলে পরিসীমার জন্য কি আমাদের সব চিত্র আঁকা লাগছে?
আমরা একটা থেকে বুঝছি। সেম মেথডে এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ভাইয়া কর্ণ। কি শিখবো? কর্ণ। আচ্ছা, পরীক্ষার হলে যখন আমরা যাই তখন আমাদের মাঝে মধ্যে একটু বমি বমি ভাব আসে। কিরকম? একটু দুধ তারি মিশানোর পর আবার এই লোকে একটু বমি বমি ভাব আসে। কিরকম বমি বমি ভাব আসে আমি একটু বুঝাই দিই। ভাবটা হচ্ছে এরকম যে কার জানি কর্ণের সূত্র পড়ছিলাম, কার জানি, আর কার জানি কর্ণের সূত্র কোনটা, ফিল হয় না? হয় কিনা বলেন? এবং কারটা জানি কেমনে পড়ছিলাম, কারটা জানি কেমনে, আবার কার আছে কার, ওরে বাবা রে বাবা, কত কনফিউশন। তা আবার কোথায়? পরীক্ষার হলে গিয়া। আরে ভাই, আপনাকে আগে বুঝতে হবে কার কর্ণ আছে, কার কর্ণের সূত্র আবিষ্কার হয়েছে আর কার হয় নাই, এটা আগে বুঝতে হবে। তারপরে আপনি অবজার্ভ করবেন। মনে রাখবেন আজকের পর থেকে কর্ণের সূত্র সব জায়গায় নাই, মাত্র 2 জায়গা ছাড়া। যে জায়গায় 2টা কর্ণই সমান হয় ওই জায়গায় কর্ণের সূত্র আবিষ্কার হয়, অন্যথায় কোনো জায়গায় কর্ণের সূত্র আবিষ্কার করা সম্ভব। তাহলে 2 জায়গায় কর্ণ সমান হয় কোথায় কোথায়? আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র। কারণ আয়তক্ষেত্রে আর বর্গক্ষেত্রে সকল কোণ সমকোণ, এই জন্য কোণাকোণিক কর্ণ কি হয়? সমান। তাহলে এখন যদি আপনাকে কেউ বলে রম্বসের কর্ণের সূত্র বলেন, রম্বসের কর্ণের সূত্র কি এ যাবৎকালে কেউ আবিষ্কার করতে পারছে? পারে নাই, আর পারবেও কেন? রম্বসের 2টা কর্ণই অসমান। কারণ একটা রম্বস যখন আপনি আঁকবেন তখন একটা কর্ণ বড় হবে আরেকটা ছোট হবে। একটা সামান্তরিক যখন আঁকবেন একটা কর্ণ বড় হবে একটা ছোট হবে। আপনি যখন একটা ট্রাপিজিয়াম আঁকবেন একটা কর্ণ বড় হবে একটা ছোট হবে। কথা কি বুঝাইতে পারছি? এই বড় ছোট জায়গায় কখনো কর্ণের সূত্র আবিষ্কার হয় না। তাহলে কর্ণের সূত্র আবিষ্কার হয় কয় জায়গায়? 2 জায়গায়। কয় জায়গায়? 2 জায়গায়, যেখানে সমকোণ থাকে, যেখানে সবগুলো কোণ কি থাকে? সমকোণ থাকে। তাহলে এবার আসেন, আপনি যখন আয়তক্ষেত্র চিন্তা করতেছেন তখন এটা একটা আয়তক্ষেত্র কিনা বলেন? এটা একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের সবগুলো কোণ কি কোণ? সমকোণ। খুব মনোযোগ দিতে হবে। আমি এটাকে যদি কর্ণ বলি, এটাকে যদি আমি কর্ণ বলি, আপনি কি বুঝতেছেন এটা একটা সমকোণ? এই সমকোণের বিপরীত বাহু অতিভুজ, পিথাগোরাসের উপপাদ্য মানেই আজকের পর থেকে কর্ণ। কর্ণ মানে কি? পিথাগোরাসের উপপাদ্য। আপনি কেন মুখস্থ করবেন √a² + b²? আপনি কেন মুখস্থ করবেন √2 × a? কেন মুখস্থ করবেন? কোন মুখস্থ করার প্রয়োজন নাই। কারণ কর্ণ হয় কয় জায়গায়? 2 জায়গায়। এক আয়তক্ষেত্র আর এক কোথায়? বর্গক্ষেত্র। দুটাকেই প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি। দেখেন, এটা যদি আপনার একটা বর্গক্ষেত্র হয় তাহলে আমরা জানি সবগুলো বাহু সমান। সবগুলো বাহু সমান মানে কি? এটা এটা এটাও এটাও এ। আবার এটা যদি আমরা এ ধরি এটাও এ, এটা যদি বি ধরি এটাও বেবি। ফিল ইট। এবার আসেন, এখানে যদি আমরা কর্ণ বলি, এটা কর্ণ কিনা বলেন? তাই এটা যদি কর্ণ হয় তাহলে এটা সমকোণের সাপেক্ষে এটা কি? অতিভুজ। এটা কি? তো অতিভুজের সূত্র কি জানেন না? পিথাগোরাসের উপপাদ্য যদি কেউ না জানে তাহলে ডট ডট পালাই যাইবে। দেখেন, তাহলে এই কর্ণ মানেই হচ্ছে অতিভুজ। তাহলে আমরা কি বলতে পারি? কর্ণ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার মানে কি? এ স্কয়ার। ভূমি স্কয়ার মানে কি? বি স্কয়ার। তাহলে কর্ণটাকে আমি অতিভুজ মনে করে স্কয়ারটা ওপাশে নিয়ে গেলে কি হবে? এ স্কয়ার + বি স্কয়ার। এটাই সারা জীবন মুখস্থ করছেন যে কর্ণ ইকুয়াল √a² + b² a² + b² a² + b²। ওরে বাপ রে বাপ, মুখে থেত না বাড়ায় যায়, কিন্তু মুখস্থ আর ছাড়েন না। কিন্তু আলটিমেটলি কি এটা মুখস্থ করার জিনিস? কর্ণ মানে ফিল করবেন যে এটা হচ্ছে একটা কি? অতিভুজ। এটা কি? অতিভুজ। পিথাগোরাসের উপপাদ্য অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এতটুকু তো জানি। এবার আসেন, এই জায়গাও সেম। তাহলে এই জায়গায় কি হবে বলেন? এই জায়গায় কর্ণ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার বলতে কি? আরে ভূমি স্কয়ার মানে কি? এ স্কয়ার। কারণ লম্ব এ, ভূমিও এ। তাহলে এ স্কয়ার আর এ স্কয়ার যোগ করলে কি হয় বলেন? আর স্কয়ারটা পাশে গেলে √2a²। এর স্কয়ার আর রুট ক্যান্সেল গিয়ে কি থাকে? √2 × কেউ যদি এই পর্যন্ত না আসে, এই পর্যন্তই মান বসায়, তাও কোনো কিছু ভুল হবে? একই জিনিস। অথচ সারা জীবন মুখস্থ করছেন কর্ণ ইকুয়াল √2 × a √2 × a √2 × a। কোথায়? বর্গে। কিন্তু বর্গের কর্ণটা কিভাবে হয়েছে ভাই? ওই যে পিথাগোরাসের উপপাদ্য। কার উপপাদ্য? পিথাগোরাসের উপপাদ্য। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এখন কি পরীক্ষার হলে এরকম কনফিউশন হবে, কার জানি কর্ণ আছে, কার জানি কর্ণের সূত্র আছে, আর কার জানি নাই? কর্ণের সূত্র আছে মাত্র 2 জনের। কয়জনের? যাদের কর্ণ সমান। যাদের কর্ণ সমান। ক্লিয়ার?
তাহলে আমরা এই দুইটা কনসেপ্ট ক্লিয়ার কিনা? যারা অনলাইনে আছে কলেজের ভাই বোন একটু ঝটপট কমেন্ট করেন এবং জানান যে আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা। ক্লিয়ার কিনা একটু এনশিওর করবেন। তাহলে আমরা কর্ণ মানে বুঝলাম অতিভুজ। কর্ণ মানে কি? যেটাই কর্ণ এটার আরেক নাম কি বলেন? অতিভুজ। তাহলে আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস, কারণ এখানে এটা কি বলেন? লম্ব, আর এখানে বিটা কি বলেন? ভূমি। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অথবা কর্ণ স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস বি স্কয়ার। একই জিনিস, একই জিনিস। ক্লিয়ার? মনে থাকবে? বাকি আছে কি বলেন? ক্ষেত্রফল। বাকি আছে কি? ক্ষেত্রফল। কি ভাবছেন মুখস্থ করাবো সূত্র আলাদা আলাদা করে? জীবনও না, মুখস্থ না, আমরা প্র্যাকটিক্যালি শিখবো। কিভাবে শিখবো? প্র্যাকটিক্যালি শিখবো। ক্লিয়ার? ওকে। হ্যাঁ, রেকর্ড থাকবে, ক্লাস রেকর্ড থাকবে, সমস্যা নেই। এই অঙ্ক করতে করতে দিস্তা খাতা শেষ করে ফেলছি, এক দিস্তা খাতা তৈরি করে ফেলছি, আর মুখস্থ করার দরকার নেই। দেখেন এবার আসেন ক্ষেত্রফল। কি লিখবেন? ক্ষেত্রফল। এক আয়তক্ষেত্র দিয়ে দুনিয়ার সব ক্ষেত্রফল বুঝাই দিব, কারণ একটা মনে রাখলে বাকিগুলো অটো মাথায় সেট, অটো মাথায় সেট। দেখেন কেমনে ভাইয়া, এটা কি বলেন? এটা একটা আয়তক্ষেত্র। তো আমরা সবাই জানি আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো কি হয়? সমান হয়, তাই না? এবং প্রত্যেকটি কোণ কি কোণ হয়? সমকোণ হয়। তাই একটা জিনিস ফিল করেন, এটা যদি আমি এ ধরি তাহলে এটা কি? বি। এটা এ হইলে এটা কি? আর এটা কি বলেন? সমকোণ। এটা কি? আজকের পর থেকে মনে রাখবেন নিনজা টেকনিক, ক্ষেত্রফল সমান সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল। সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল। বাহুদ্বয়ের গুণফল। বিশ্বাস মনে হইতেছে না অনেকের। ঠিক আছে, দাঁড়ান কেমনে হয় দেখেন। আমি কি বলছি? ক্ষেত্রফল মানে কি বলেন? সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল। যেখানে সমকোণ নাই ওরেও সমকোণে কেমনে পরিণত করা হয়, করতে হয় দেখেন, খালি একটু মজা মজা দেখেন। তাহলে দেখেন এই আয়তক্ষেত্রে এটা কি? একটা সমকোণ। তাইলে একটা ভূমি আছে আর একটা কি? লম্ব আছে, অথবা আমরা বলতে পারি একটা দৈর্ঘ্য আছে একটা কি? প্রস্থ আছে। কিন্তু দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর আমি কি বলছি? 90 ডিগ্রি সংলগ্ন দুই বাহুর গুণফলই কি? তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি হবে বলেন? এ গুণন বি। এ গুণন। এবার আসেন বর্গের ক্ষেত্রে। এটা আমি একটা বর্গ আঁকলাম। কি আঁকলাম? বর্গ আঁকলাম। এটা এ হইলে এটাও এ, এটাও এ, এটাও। এটা সমকোণ হইলে এই দুই বাহুর কি? গুণফল। তাহলে এখানে ক্ষেত্রফল মানে কি বলেন? এ গুণন এ সমান কি? এ স্কয়ার। ক্লিয়ার? কনসেপ্ট কি ক্লিয়ার? বুঝতে পারছেন? এবার আসেন আমি বর্গের পর একটা সামান্তরিক আঁকলাম। কি আঁকলাম? সামান্তরিক আঁকলাম। এই সামান্তরিকে কি কোনো কোণ সমকোণ আছে? নাই। কোনো কোণ সমকোণ নাই। তাতে কি হয়েছে? আমার টার্গেট কি? সমকোণ সংলগ্ন দুই বাহু নেওয়া। তাইলে আমি যদি এখানে একটা উচ্চতা আঁকি, এখানে একটা উচ্চতা আঁকলাম। কি আঁকলাম? উচ্চতা আঁকলাম। এই উচ্চতা আঁকতে গিয়ে ঠিক ভেতরে যতটুকু বের হইলাম, এখানে একটা উচ্চতা আঁকতে গিয়ে ঠিক ততটুকু বের হয়েছে কিনা বলেন? তাহলে এতে করে কি ক্ষেত্রফলের কোনো পরিবর্তন করছি? করছি। যতটুকু ভেতরে ঢুকলাম ততটুকু বাইরে বের হইলাম। আপনাকে কি বলছি? সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল। তাইলে বলেন এটার ক্ষেত্রফল ইকুয়াল কি হবে বলেন? এটা ভূমি আর এটা কি? উচ্চতা। তাইলে ভূমি গুণন উচ্চতা। ভূমি গুণন উচ্চতা। সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল হয়েছে কিনা বলেন? হয়েছে? তাইলে এই জায়গায় সামান্তরিকে যেটাকে আমরা সমকোণের লম্ব হিসাবে চিন্তা করতেছি, আসলে এটা কি? উচ্চতা। এটা কি? কিন্তু আপনি উচ্চতা ফিল করলেন না। আপনাকে যে সূত্র লিখতে হবে ভূমি গুণন উচ্চতা, এর কোনো গ্যারান্টি আছে? এর কোনো মানে আছে? আপনি ডিটেলস ম্যাথ করতে গিয়েও যদি ডিরেক্ট মান বসায় দেন, আপনারা কেউ ভুল বলবে? কারণ আপনি কি ওই ছোট বাচ্চা ক্লাস 5 পরীক্ষা দিচ্ছেন যে আপনার সূত্র দেখতে যাবে? দেখবে যে আপনি মেইন ক্রাইটেরিয়া অনুসরণ করে ম্যাথটা করতে পারছেন কি না, এতটুকু আপনার পরীক্ষা। কথা কি বুঝাতে পারছি? এবার আসেন আপনাকে যদি বলা হয় রম্বস, কাকে বলা হয়? রম্বস। এবার তো আমাকে বলবেন ভাই আপনার দৌড় শেষ, কিন্তু আমার দৌড় শেষ না, আমার দৌড় কেবল শুরু। দেখেন আমি যদি একটা রম্বস আঁকি,
আমরা সবাই জানি এই রম্বসের কোনো কোণ সমকোণ না, কিন্তু সব বাহু কি সমান। তাহলে এই বাহুটা এ হইলে এটাও এ, এটাও এ, এটাও কি। খুব মনোযোগ দেন ভাইয়া, আপনি কি জানেন যে রম্বস যখন একে অপরের সাথে কর্ণ দ্বারা বিভক্ত করে তখন এরা লম্বিক ভাবে একে অপরকে ছেদ করে। কিভাবে? লম্বিক ভাবে, কারণ এদের বাহুগুলো সমান। বাহুগুলো কি? বাহুগুলো সমান হওয়ার কারণে ঠিক এখানে কর্ণ আঁকলেন, এই কর্ণ আঁকার সময় এই কর্ণ দ্বারা যখন আপনি এটাকে বিভক্ত করবেন তখন এরা একজন আরেকজনকে 90 ডিগ্রি কোণে বিভক্ত করে। কত ডিগ্রি কোণে? 90 ডিগ্রি কোণে বিভক্ত করে। তা 90 ডিগ্রি কোণে বিভক্ত করে। এই প্রশ্নটাও বারবার আসছে, আপনাকে প্রশ্ন করবে যে রম্বসের কর্ণদ্বয় দ্বারা একে অপরকে বিভক্ত করলে কি কোণ তৈরি হয়? সমকোণ তৈরি হয়। কি কোণ তৈরি হয়? সমকোণ তৈরি হয়। আবার প্রশ্ন করবে রম্বসের কর্ণদ্বয় একে অপরকে কিভাবে ছেদ করে? লম্বিক ভাবে ছেদ করে। কিভাবে ছেদ করে? লম্বিক ভাবে ছেদ করে। লম্বিক ভাবে ছেদ করার কারণে তাদের ভেতরে কোণ তৈরি হয় কত ডিগ্রি? 90 ডিগ্রি। কনসেপ্ট ক্লিয়ার? এবার আমি আপনাকে কি বলছি, ক্ষেত্রফল মানে কি? সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল। এখানে সমকোণ পাইছেন কোথায়? কর্ণদ্বয়ের মধ্যে। কোথায়? কর্ণদ্বয়ের মধ্যে। তাহলে এবার বলেন ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফল সমান কর্ণদ্বয়ের গুণফল। কিন্তু কর্ণদ্বয়ের কি পুরা কর্ণের মধ্যে সমকোণটা পাইছেন না অর্ধেকের মধ্যে পাইছেন? কিসের মধ্যে পাইছেন? অর্ধেকের মধ্যে পাইছেন। তো অর্ধেকের মধ্যে পাইলে কি আপনি অর্ধেকটা উল্লেখ করবেন না? অর্ধেক ইন্টু কি? সমকোণটা কার মধ্যে? কর্ণদ্বয়ের মধ্যে। তাহলে কর্ণদ্বয়ের গুণফল। কর্ণদ্বয়ের গুণফল। ক্লিয়ার? এটা কি আর মুখস্থ হারাবে? ফিল করবেন এভাবে, ও রম্বস কর্ণ দ্বারা বিভক্ত করলে সমকোণ তৈরি হয় কর্ণদ্বয়ের মধ্যে। কতটুকু কর্ণের মধ্যে সমকোণটা তৈরি হয়? অর্ধেক কর্ণের মধ্যে। তাহলে অর্ধেক ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। অর্ধেক ইন্টু কর্ণদ্বয়ের। কথা কি বুঝাইতে পারছি? এবার আপনার পরবর্তী টার্মে যতগুলো ম্যাথ আসবে প্রতিটা ম্যাথকে আমরা একই সেগমেন্টে বিভক্ত করে ম্যাথগুলো করতে পারবো। কথা কি বুঝাইতে পারছি? প্রতিটা সেগমেন্টে আমরা কি দেখবো একটু? দেখেন, হয়ে গেল। ও, ওটা বের করা ছিল শুরুতে না? এই তো চতুর্ভুজ। পিডিএফ। এবার বলেন প্রথম প্রশ্ন, কোনটি সামুদ্রিকের ক্ষেত্রফল? কি বলছি? ভূমি গুণন উচ্চতা। কারণ যখন আমি সামান্তরিক আঁকি তখন সমকোণ পাই কোথায়? উচ্চতা আঁকলে। নিচেরটা কি? ভূমি। তাহলে ভূমি গুণন উচ্চতা। আছে ভূমি গুণন উচ্চতা? আছে। মিস্টার ঘ। মিস্টার ঘ। দেখেন পরের কোশ্চেন। পরের কোশ্চেন আমাকে কি বলছে দেখেন। আমাকে বলতেছে, খুব মনোযোগ দিতে হবে, আমাকে বলতেছে চতুর্ভুজের 4টি বাহুর বিপরীত দুটি সমান্তরাল কিন্তু অসমান। আমি যে বাকি চতুর্ভুজগুলো নিয়ে একটু ব্যাখ্যা করে দিয়ে আসি, নাহলে আবার বমি বমি ভাব আসবে আপনাদের। বলেন, আমরা যখন একটা বর্গ আঁকতেছি, এগুলো বেসিক আমরা সবাই জানি, একটা বর্গের সবগুলো বাহু কি থাকে? সমান থাকে। সবগুলো বাহু সমান থাকে এবং সবগুলো কোণ কত ডিগ্রি থাকে? 90 ডিগ্রি থাকে। এগুলো কি লেখার দরকার আছে? আছে। আমরা যখন একটা সামান্তরিক আঁকবো, কি আঁকবো? সামান্তরিক আঁকবো। বলেন সামান্তরিকের কোনো কোণ কি সমকোণ? না। সামান্তরিকের কোনো কোণ সমকোণ না, কিন্তু বিপরীত বাহুগুলো কি সমান এবং বিপরীত কোণগুলোও কি সমান। কর্ণদ্বয় কি অসমান? কর্ণদ্বয় কি অসমান? কর্ণদ্বয় কি অসমান। এবার আসেন, আপনাকে যখন রম্বসের কথা বলা হচ্ছে, এই রম্বসের ক্ষেত্রে সবগুলো বাহু সমান। সবগুলো বাহু সমান, কিন্তু কর্ণদ্বয় একে অপরকে কিভাবে বিভক্ত করে? 90 ডিগ্রি কোণে। কত ডিগ্রি কোণে? 90 ডিগ্রি কোণে বিভক্ত করে। ক্লিয়ার? কিন্তু এর সবগুলো বাহু কি থাকে? সমান থাকে। আবার দেখেন, আপনি যখন একটা ট্রাপিজিয়াম আঁকবেন, এই ট্রাপিজিয়ামের কোনো বাহুই সমান না। কোনো বাহুই সমান না। এটাই হলে এটা বি, এটা সি, এটা ডি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এদের এক জোড়া বাহু সমান্তরাল। এবং এখানে কিন্তু আমরা ক্ষেত্রফলের সূত্রটা শিখে নেই, শিখে যাই। দেখেন, এটা কি বলেন? উচ্চতা। এটা কি উচ্চতা। এখানে যদি আরো আঁকেন, এটাও কি বলেন? উচ্চতা। আজকের পর থেকে মনে রাখবেন, একটা ট্রাপিজিয়ামকে যখন আপনি উচ্চতা দ্বারা বিভক্ত করবেন তখন এর ভেতরে 3টা ক্রাইটেরিয়া তৈরি হয়।
একটা সামান্তরিক তৈরি হয়, দুইটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়। দেখেন বুঝছে কিনা, কি তৈরি হয়েছে? দুইটা সমকোণী ত্রিভুজ, আর ভেতরে একটা কি আয়তক্ষেত্র, ভেতরে একটা কি আয়তক্ষেত্র, ভেতরে একটা কি। আপনাকে প্রশ্ন করতে পারে, বলবে একটি ট্রাপিজিয়ামকে উচ্চতা দ্বারা বিভক্ত করলে এর ভেতরে কি কি পাওয়া যায়? একটি আয়তক্ষেত্র পাওয়া যায়, দুটি সমকোণী ত্রিভুজ পাওয়া যায়, এবং মজার ব্যাপার আরেকটা অথেন্টিক তথ্য জানাই দিই, সেটা হচ্ছে একটা ট্রাপিজিয়ামকে যখন আপনি উচ্চতা দ্বারা বিভক্ত করবেন, দুই সাইডে যে দুইটা ত্রিভুজ পাবেন না, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল তার আয়তক্ষেত্রের সমান, ভেতরের আয়তক্ষেত্রের সমান। তাইলে এবার আসেন, আপনি যখন ক্ষেত্রফল ইকুয়াল দিবেন, বলেন এই পুরো ক্ষেত্রফলটাকে অর্ধেক করা হয়েছে কি দিয়ে? উচ্চতা দিয়ে। কি দিয়ে? উচ্চতা দিয়ে। তাহলে হাফ ইন্টু উচ্চতা, হাফ ইন্টু কি উচ্চতা। তাহলে এই যে সমকোণ, এই সমকোণের এক পাশে উচ্চতা, আরেক পাশে কি বলেন? বাহু। কি বাহু? সমান্তরাল বাহু। কারণ এটাকে সমকোণ ধরলে এর পাশে একটা বাহু, এটাকে সমকোণ ধরলে এই পাশে একটা বাহু। এই জন্য দুইটা সমান্তরাল বাহুর যোগফল মিলে ভূমিকে উচ্চারণ করা হয়। তার মানে হাফ ইন্টু উচ্চতা ইন্টু সমান্তরাল বাহুর যোগফল, সমান্তরাল বাহুর যোগফল, সমান্তরাল বাহুর যোগফল। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? ম্যাথ করতে গেলে আরো ক্লিয়ার হয়ে যাব। এই যে একটু আগে যে আমাকে প্রশ্ন করলো যে এক জোড়া বাহু সমান্তরাল, এক জোড়া বাহু কি কিন্তু কোনো বাহু সমান নয়, এটা কি? ট্রাপিজিয়াম। এটা কি? যেমন এই যে কোশ্চেনটাতে যখন আমরা দেখলাম, দেখেন কি বলছে আমাকে, একটি চতুর্ভুজের চারটি বাহুর বিপরীত দুটি সমান্তরাল, বিপরীত দুটি কি কিন্তু কি অসমান কার? অসমান কার? অসমান ট্রাপিজিয়ামের। তাহলে উত্তর কি? ট্রাপিজিয়াম। উত্তর কি? ট্রাপিজিয়াম। তাহলে পরের কোশ্চেনটা দেখেন কি বলছে, বলেন এটা কি হবে? কি হবে? সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামান্তরিকটি কি? সামান্তরিকটি রম্বস, সামান্তরিকটি আয়তক্ষেত্র। কেন উচ্চতা একে দেখাইলাম না একটু আগে? এই দেখাইছি কিনা? আমি বললাম এটা একটা সামান্তরিক, কিন্তু আমি যদি এখানে কর্ণগুলোকে সমান করতে চাই, তাহলে এখানে উচ্চতা যেমন আঁকতে হবে, যতটুকু ভেতরে গিয়ে উচ্চতা আঁকলাম, ঠিক ততটুকু বাইর হয়ে কি করলাম? উচ্চতা আঁকলাম। তাইলে এখানে দেখেন এই বাহু সমান, এই বাহু সমান, কি তৈরি করছে? আয়তক্ষেত্র তৈরি করছে। কি ক্ষেত্র তৈরি করছে? আয়তক্ষেত্র তৈরি করছে। শুধু তাই না, যদি বলতো সামান্তরিকের কোণগুলো সমান হলে সামান্তরিকটি কি? আয়তক্ষেত্র। কারণ একটা সামান্তরিকের ভেতরে কোণগুলো যখন 90 ডিগ্রি হবে, তখন সেটা অটো কিসে পরিণত হয়ে গেছে? আয়তক্ষেত্রে পরিণত হয়ে গেছে। কিসে পরিণত হয়ে গেছে? আয়তক্ষেত্রে পরিণত হয়ে গেছে। মাথা কি ঢুকছে? ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আমি আপনাদের বুঝাইতে চাইলাম, প্রশ্ন দুই ক্যাটাগরিতে বলবে। আমাকে যদি বলা হয় কর্ণদ্বয় সমান, সামান্তরিকের তো কর্ণ সমান হয় না, কিন্তু কর্ণ সমান হইলেই চোখ বন্ধ করে কি মিস্টার আয়তক্ষেত্র। আবার একটা সামান্তরিকের ভেতরে যদি কোণ সমকোণ হয়, তারপরে চোখ বন্ধ করে কি আয়তক্ষেত্র। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? ওকে। এবার দেখেন পরের কোশ্চেনটা কি করছে। পরের কোশ্চেনটা আমাকে বলা হচ্ছে, যে চতুর্ভুজের বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, কোণগুলো কি নয়? সমকোণ নয়, তাকে কি বলা হয়? চতুর্ভুজের বাহুগুলো কিন্তু পরস্পর সমান ও সমান্তরাল বলছে। ভাই বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল মানে সব বাহু সমান। সব বাহু সমান কার? রম্বসের। সব বাহু সমান কার? কিন্তু কোন কোণ সমকোণ নয়, কর্ণগুলা অসমান। কর্ণগুলা কি অসমান? কার? রম্বস। কার? রম্বস। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? ওকে। যারা অনলাইনে করতেছি একটু কমেন্ট করব, একটু কমেন্ট করব, আমরা একটু জানার চেষ্টা করব। দেখেন পরের কোশ্চেনটা কি বলছে, কোন সামান্তরিকের একটি কোণ সমকোণ। একই প্রশ্ন, কি হবে? সাউন্ড দেন, কি হবে? আয়তক্ষেত্র। তাইলে আমাকে বলতেছে সামান্তরিক, তার সামান্তরিকের একটা কোণ যখন আমি সমকোণ করতেছি, তখন এটা অটোমেটেড কি ক্ষেত্র হয়ে যাচ্ছে? আয়তক্ষেত্র হয়ে যাচ্ছে। কি ক্ষেত্র? আয়তক্ষেত্র হয়ে যাচ্ছে। ক্লিয়ার? কনফিউশন ক্লিয়ার? পরের কোশ্চেন কি বলছে দেখেন, অ্যামেজিং একটা কোশ্চেন। আমাকে বলা হচ্ছে অডিটর 2014 সালে আসা একটা প্রশ্ন, কোন সামান্তরিকের দুটি সন্নিহিত কোণের, কলিজার ভাই বোন, সন্নিহিত কোণ মানেই পাশাপাশি দুটি কোণ। পাশাপাশি দুটি কোণ। মনে করেন একটা সূক্ষ্মকোণ আঁকলেন, এই সূক্ষ্মকোণের ভেতরেও যদি দুইটা কোণ থাকে,
একটা থিটা 1 একটা থিটা 2, এরাও পরস্পর সন্নিহিত কোণ। আবার যদি একটা সমকোণ আঁকেন, এর ভেতরেও যদি দুটি কোণ থাকে, এরাও পরস্পর কি কোণ? সন্নিহিত কোণ। একটা সরল কোণ আঁকলেও যদি এখানে দুইটা কোণ থাকে, এরা পরস্পর কি কোণ? সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ মানেই পাশাপাশি দুটি কোণ। কিন্তু সাবধান, আপনারা কি বলছে দেখেন, আপনারে বলতেছে কোন সামন্তরিকের কথা বলা হচ্ছে। তা সামন্তরিকের কথা যখন বলা হচ্ছে, দুটি সন্নিহিত কোণ সামন্তরিকের ক্ষেত্রে আবার হচ্ছে একই বাহুর সাথে সংযুক্ত। একই বাহুর সাথে সংযুক্ত। যেমন এটা যদি আপনি একটা সামান্তরিক আঁকেন, তাইলে এই বাহুর সাথে যে দুইটা কোণ, এই দুইটা কোণের যোগফল সবসময় 180 ডিগ্রি হয়। কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়। কারণ সিম্পল লজিক দিয়ে চিন্তা করেন যে একটা আয়তক্ষেত্রের 4 কোণের সমষ্টি কত ডিগ্রি? 360 ডিগ্রি। কিন্তু আমার এই কোণটা এই কোণের সমান, এই কোণটা এই কোণের সমান। তাহলে এই দুইটা কোণের মান যা হবে, এই দুইটা কোণের মানও তাই হবে। তাইলে 360 এর অর্ধেক কত? 180। 100, তাহলে 180, দুইটা সন্নিহিত কোণের মধ্যে একটার মান দেওয়া আছে। তাহলে 180 ডিগ্রি থেকে 115 ডিগ্রি যদি আমি মাইনাস করি, কত থাকে? 65 ডিগ্রি। এই 65 ডিগ্রি কি আছে? উত্তর হবে ক? উত্তর হবে কি? ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? পারবো? কঠিন ছিল? এবার দেখেন, আপনারে প্রশ্ন করা হচ্ছে, দেখেন এই ম্যাথগুলো এবার পানি পন্থার মতো করতে পারবেন, কারণ আপনার কনসেপ্ট ক্লিয়ার। এই দেখেন কি বলছি, আপনাকে প্রশ্ন করা হচ্ছে, প্রশ্নটা করা হয়েছে একটা আয়তক্ষেত্র আগে আঁকছি, আঁকার পর ফিল করি দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা কত মিটার বেশি? ধরি প্রস্থ x, তাহলে দৈর্ঘ্য কত? তাহলে এটা x হলে এটা কি? এটা x প্লাস 4 হলে এটা কি? সবগুলোর যোগফল কত? খেল খতম। তাইলে আমরা বলতে পারি x প্লাস 4 প্লাস x প্লাস 4 প্লাস x প্লাস x ইকুয়াল 32। তাহলে কয়টা x? 4টা x। এই 4 আর 4 যোগ করলে 8, 32 থেকে 8 মাইনাস, তাহলে 4x ইকুয়াল কত? 24 নাকি? তাইলে x ইকুয়াল 4 6 24, 6। এই 6টা কার মান? তাহলে এখানে কি 6 যোগ 4 ইকুয়াল কত? আমাকে কার মান বের করতে বলেছে। তাহলে দৈর্ঘ্য কত? কঠিন ছিল? পরিসীমা মানে সবগুলো বাহুর যোগফল। পরিসীমা মানে সবগুলো বাহুর। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? এর থেকেও জটিল ম্যাথগুলো এখন আপনি অনায়াসে করতে পারবেন, একটা ম্যাথ আপনাকে আটকাতে পারবেন। এই দেখেন, চোখের ইশারায় ম্যাথ করবেন। এই কি বলছে? একটা আয়তক্ষেত্র আঁকেন না রে ভাই? আঁকছেন? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের কত বলছে? তাহলে ধরি প্রস্থ x, দৈর্ঘ্য কত? এটা x হলে এটা কি? এটা 2x হলে এটা কি? কলিজার ভাই, কলিজার বোন, সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল ইকুয়াল কত? ক্ষেত্রফল। তাহলে সমকোণ সংলগ্ন দুই বাহুর একটা হচ্ছে x গুণন আর একটা হচ্ছে 2x ইকুয়াল কত? 1200 কত? 50। কঠিন? এই কঠিন। তাহলে এখন কি 2x স্কয়ার ইকুয়াল কত? 1250। x স্কয়ার ইকুয়াল কত? 625। x ইকুয়াল কত? √625 ইকুয়াল প্লাস মাইনাস। কি কঠিন! এই রুটের মান বের করতে পারেন না? এটা শিখিয়ে দেবো। বড় জ্ঞান, এর থেকে 10 গুণ আসলেও পারবেন। খাওয়াইছেন? এমন এসি চলে, শরীর খালি ঘামায়, আমি বুঝতেছি না আজকে। ফ্যান ট্যান ধরে শরীর কুলায় না আজকে, পুরা দিনই খালি ঘামায়। এসি দুইটা সার্ভিসিং করলো না কি করলো, আমি তো বুঝতেছি না। হ্যাঁ, ঠান্ডা হয় না। ওই যে মাঝে মধ্যে ডট ডট আছে না, বয়স হইলে আর কিছু চলে না। কিন্তু ওরা ইয়াং থাকা অবস্থায় বয়স্ক হয়ে গেছে, বয়স কিন্তু বেশি হয় নাই। মুরব্বী, যাক সমস্যা নাই, সাইলেন্ট। আমরা কাজে আসি ভাইয়া। রুটের ভেতরের মান দেখেন, এখানে ছিল রুট ওভার কত? 625। মুখে বের করার নিনজা টেকনিক হচ্ছে রুটের ভেতরে যে মানটা থাকবে
এটা যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাইলে 2 সেকেন্ড লাগবে বের করতে। কয় সেকেন্ড? 2 সেকেন্ড। দেখেন শেষের দিকের 2 ঘর আগে আপনি নিবেন। রুটের ভেতরের শেষের ডান পাশে 2 ঘর নিলে কত পাচ্ছেন? 25। 25 কে কি দিয়ে বর্গ যায়? 5 দিয়ে যায়। কি দিয়ে যায়? 5 দিয়ে যায়। সামনে আছে কত? 6। এই রুট 6 এর আশেপাশে বর্গ যায় এমন সংখ্যা কত? 2 এর উপর বর্গ করলে হয় 4, 3 এর উপর বর্গ করলে হয় 9। কিন্তু 9 সংখ্যাটা 6 এর থেকে কি ছোট? কে? 4। যাকে আমরা কি দিয়ে বর্গ করে পাইছি? এই জন্য 2। একই স্টাইলে রুটের ভেতরে 1225 দেওয়া। কত দেওয়া? 1225। 25 এর জন্য কত বলেন? 5। 12 এর আশেপাশে বর্গ যায় এমন সংখ্যা 3 3 কত? 4 চক 16। 4 চক 16 মানে এমন একটা সংখ্যা নিতে হবে যাকে বর্গ করে মান পাওয়া যায়। তাহলে 3 এর উপর বর্গ করলে 9, যা 12 থেকে ছোট, যার কারণে 3। 35। একই স্টাইল। আবার যদি আপনাকে আমি বলি, মনে করেন রুটের ভেতরে আছে 4225, বলেন 25 এর জন্য কত? 5। তাহলে 25 এর জন্য 5 দিলাম। 42 এর আশেপাশে বর্গ যায় এমন সংখ্যা বলেন? 6 6 কত? 7 7 ছোট কে? তাহলে উত্তর কত? বুঝছি, ক্লিয়ার? না থাকলেও মিলবে, কিন্তু স্টাইল চেঞ্জ হবে। স্টাইল কি? কিন্তু ম্যাক্সিমাম গুলো পূর্ণবর্গ থাকে, রাইট না রং? রুটের ভেতরে যতগুলো থাকে সবগুলো কি এরকম থাকে? পূর্ণবর্গ থাকে। পূর্ণবর্গ ছাড়া যেগুলো, ওগুলো তো দশমিকের মান আসবে, ওগুলো আন্দাজ করতে হয়। যেমন আপনাকে মান নির্ণয় অঙ্ক যখন করাবো তখন এরকম একটা ম্যাথ আসবে, রুট ওভার 21 এর মান কত? এখন রুট 21 এর মান কেউ বের করতে পারবেন? কিন্তু আমি বের করে দিব। এটার মান কেমনে বের করতে হয় দেখেন। রুট 21, রুট 21 এর আশেপাশে বর্গ যায় এমন সংখ্যা হচ্ছে 4 চক 16, 5 5 25। তাইলে 4 পয়েন্ট সামথিং হবে। কিন্তু 4 পয়েন্ট সামথিং এটা কত হবে? এটা কিভাবে বের করবেন দেখেন। ছোট মানটা আগে দিতে হয়, বড় মান দেওয়া যাবে। 4 পয়েন্ট সামথিংটা কিভাবে বের করবেন দেখেন। 4 চক কত? 5 5 কত? এই দুই পাশের পার্থক্য যদি সমান হয় তাহলে 4.50 উত্তর। কিন্তু যে পাশে পার্থক্য বেশি ওই পাশে প্রায়োরিটি পাবে, 50 থেকে মান বাড়বে অথবা কমবে। যেমন দেখেন 21 থেকে 16 মধ্যে পার্থক্য কত? 5। আর 21 থেকে 25 এর মধ্যে পার্থক্য কত? 4। তাহলে এই পাশে 4 পাইছেন, এই পাশে পার্থক্য 5 পাইছেন। তাহলে ছোট পাশে পার্থক্য একটু বেশি হওয়ার কারণে 50 থেকে একটু বেশি হবে, অর্থাৎ 57। 5758। দশমিকের পরে একটু এদিক ওদিক হলে কোনো সমস্যা, কারণ পার্থক্য দেওয়া থাকবে 20 বা 25 দশমিকের পরে, কাছাকাছি থাকবে না। মনে করেন 57 আর একটা 56, ওটাও ক্যালকুলেটর ছাড়া কারো দাদার ক্ষমতা নাই এমনি বের করবে। তার মানে ওটা আন্দাজ করে আপনার মাথা খাটায়া একটা কাছাকাছি একুরেট অপশনে যাওয়ার মতো দক্ষতা আপনার আছে। বুঝতে পারছি? উভয় পাশে পার্থক্য সমান হলে কত? 0.50। সামনে পূর্ণ সংখ্যার পরে কত হবে? 50। আর যাওয়ার পাশে বেশি যাবে, এক পার্থক্য হলে 1 দশক ঘর বাড়বেন, 2 বেশি হইলে 2 দশক ঘর। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? ওকে, আরেকবার বুঝাবো, ঠেকা পড়ছে আমার। আচ্ছা, কি বললাম? 21। এই সাইলেন্ট। বললাম যে 21 এর আশেপাশে বর্গ যায় এমন সংখ্যা 4 চক 16, 5 5 25। তাহলে ছোটকে 4 দিয়ে বর্গ করে পাইলাম, এই জন্য 4 পয়েন্ট সামথিং হবে। কিন্তু 4 পয়েন্ট সামথিংটা কত হবে এটা ডিপেন্ড করবে ছোট মানের উপর বর্গ করলে 16, বড় মানের উপর বর্গ করলে 25। তাহলে 21 থেকে 25 এর পার্থক্য কত? 4। 21 থেকে 16 এর মধ্যে পার্থক্য কত? তা ছোটটার পাশে পার্থক্য 1 বেশি। যদি দুই পাশে পার্থক্য সমান হইতো তাহলে উত্তর দিতাম 4.50। কিন্তু এই পাশে পার্থক্য 1 বেশি হওয়ার কারণে 4.50 থেকে সামথিং বেশি, 57 58 59ও দিতে পারো। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? তাহলে কাছাকাছি মানকে অনুকরণ করা, কাছাকাছি মানকে নিয়ে আসা। যেমন এটা কিন্তু তোমাদের বিসিএস আসা প্রশ্ন, রুট 21 আকারে অপশনে ছিল না, ছিল 4.58। 4.58। কিন্তু 4.58 যে পাইলাম এটা কি আমরা অবজারভেশন করে পাইলাম না? এইভাবে যে কোনো মানকে বের করা যায়, সমস্যা নাই। ক্লিয়ার? ওকে, এবার আসি, একটু মনোযোগ দেন। তাইলে আমরা এখানে 25 বের করলাম। এখন এইভাবে আপনারে যদি এখন একটা করতে দেই রুটের ভেতরের মান, পারবেন না? মনে করেন রুট 9025, বলেন তো এটার উত্তর কত হবে? হ্যাঁ, এই সবাই উত্তর দেন, বলেন এটার উত্তর কত হবে? কত হবে?
বুঝতে পারছেন? 25-এর জন্য 5, 90-এর আশেপাশে বর্গ যায় 9 9 81, 10 10 100, তাইলে ছোটকে 95। এই বিজোড় সংখ্যার বর্গ আর দেখায়েন না, কারণ বিজোড় সংখ্যার বর্গ ভাই বের করা যাবে, ওই যে বললাম পার্থক্য, কি বললাম? তো হুদাই সময় নষ্ট করার দরকার আছে? আর এগুলো আসেও না, আসবে আপনার পূর্ণবর্গগুলো। কি আসবে? পূর্ণবর্গগুলো। যেমন আপনারা সারা জীবন করছেন কি, দেখেন আপনারা অনেক বর্গ করছেন, যে বর্গগুলো হর হামেশাই আপনার কাছে মনে হয়েছে হবে কি হবে না। যেমন 13-এর উপর বর্গ করলে কত হয়? বলেন বলেন, কত হয়? 179। দেখেন, এই দেখেন, ও সরি 169, তাহলে 169-এর এখানে দেখেন 69 কে বর্গ যায়, যখন 2 ঘরকে বর্গ যাবে না তখন নিতে হয় 1 ঘর। কত ঘর? 1 ঘর। এবার 1 ঘরের বর্গ নেন, কত আসে? কিন্তু মনে মনে কয় ঘর বাদ যাবে? 1-এর বর্গমূল 1 নিজে 13। কত? কথা কি বুঝতে পারছি? এভাবে আপনি হর হামেশাই যে কোনো মানকে অবজার্ভ করতে পারবেন। আস্তে আস্তে শিখাবো, সমস্যা নেই। এই দেখেন পরের ম্যাথ, এইদিকে যদি সব দিকে ঢুকতে গেলে কোনো ক্লাসই হইবে না দেখা যাবে যে জীবন বাড়াই যাইবে, কিন্তু আর টপিক শেষ হবে না। দেখেন আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? কলিজার ভাই, কলিজার বোন, এবার যদি আমি একটা আয়তক্ষেত্র আঁকি, আয়তক্ষেত্রের প্রস্থের অনুপাত দেওয়া আছে 1। 1 মানে আমরা কি বুঝতেছি? আর এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 3। দৈর্ঘ্য মানে কি বলেন? তাহলে এটা x হইলে এটা x হবে, এটা 3x হইলে এটা কি হবে? আমার পরিসীমার মান কত দেওয়া আছে রে ভাই? আমার পরিসীমার মান 200 দেওয়া আছে। সবগুলো 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 বাহুকে যোগ করে দেই। আমার 3x প্লাস 3x এর সাথে যুক্ত হবে x প্লাস x ইকুয়াল মান কত পাইলাম বলেন? 200 পাইলাম। সবগুলোরে যোগ করেন কত আসে? 8x আসে কিনা বলেন? 8x ইকুয়াল 200, x ইকুয়াল 200 কে 8 দ্বারা ভাগ করে দেন, দেখেন কি আসে? 8 দ্বিগুণে 16, 5 25। কত পাইলাম? এই 25 কার মান? তাহলে 3 25-এ কত? কারণ এখানে আমি যদি x এর মান 25 বসাই, তাহলে 3 গুণন 25 ইকুয়াল 75। ও আমার কলিজার ভাই, ও আমার কলিজার বোন, ক্ষেত্রফল মানে কি বলেন? ক্ষেত্রফল মানে সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল। 25 আর 75-এর গুণফল। ফিল করা লাগতেছে? আর চিত্র বলে দিচ্ছে না সব? তাইলে আমার এখানে ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল। একটা হচ্ছে 25 আর একটা হচ্ছে 75। এ গুণ করেন 1800, কত হবে? 75। তাহলে উত্তর হবে ক। উত্তর হবে ক। ক্লিয়ার? বুঝছি? সাধারণ সেন্সে দেখে মনে হবে কঠিন, কিন্তু আলটিমেটলি ওই যে প্র্যাকটিক্যালি শিখছেন, এই জন্য এখন খালি ফিল হবে যে না এটা এটাই, এটা এটাই। ক্লিয়ার? সামনে আগাবো। দেখেন কি বলছে, কোনো সমস্যা নাই। আমাকে কি বলেছে দেখেন, কোনো সমস্যা নাই। একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল তার 1/4। কলিজার ভাই, কলিজার বোন, মনে করেন একটা সরলরেখা আঁকলাম। এই সরলরেখার মান মনে করেন 16। কত? 16 মিটার। কিন্তু আমি যদি 1/4 অংশ নেই, তাইলে আমি এতটুকু অংশ পাইলাম। কতটুকু অংশ? এখন এইভাবে কয়টা অংশে বিভক্ত হবে বলেন? 1টা, 2টা, 3টা, 4টা। এই 4টা অংশের একটা নির্দিষ্ট অংশে যে আপনি বর্গ আঁকবেন, এই বর্গের ক্ষেত্রফল পুরো বর্গের, পুরো সরলরেখার বর্গের ক্ষেত্রফলের কত গুণ? 16 গুণ। কারণ এইভাবে টোটাল 16টা বর্গ ভেতরে তৈরি হবে। কয়টা? 16টা। কথা কি বুঝাইতে পারছি? কারণ সব পাশে 4টা এরকম করে 4টা অংশ থাকবে। 4 × 16, এক পাশে 4টা, ওই পাশে 4টা, এই পাশে 4টা, এই পাশে 4টা, 4 × কত? এই যে সহজ বুদ্ধি, 1/4 মানে 4-এর উপর স্কয়ার, 1/3 মানে 3-এর উপর স্কয়ার, 1/5 মানে 5-এর উপর স্কয়ার, ডট ডট। মানে 1-এর পরে যাই বলবে তার উপরে স্কয়ার করে যা হবে তাই উত্তর। তাহলে আমাকে বলছে একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ওই সরলরেখার 1/4 উপর অঙ্কিত বর্গক্ষেত্রের কত গুণ? 16 গুণ। যদি 1/5 বলতো তাহলে কত হইতো? 25। যদি আমাকে বলতো 1/2 তাহলে কত হইতো? 4 গুণ। মাথা ঢুকছে? তাহলে আপনি জাস্ট বিভক্ত করবেন, বাহুকে কি করবেন? বিভক্ত করবেন। বিভক্ত করলেই বুঝতে পারবেন। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? হ্যাঁ বুঝছি।
ঘুমাইলে হইবে? হ্যাঁ, একটু পরে যদি ঘুমাইয়া যান তাহলে হইবে। হ্যাঁ, অনলাইনে এখন তো চিল্লানিও লাগে না। দেখেন হরের প্রশ্ন কিটা কইছে, কিটা কইছে? আরে বেড়া মানেই তো পরিসীমা। হেরা মানে কি? আর ভাইয়া কি বলছে? বর্গাকার। কি বলছে? বর্গাকার। বর্গ মানে এটাও এ, এটাও এ, এটাও এ। তাহলে এটা সমকোণ হইলে এ আর এ কত হবে? এ স্কয়ারের মান কত? 2025। মুখে মুখে বের করা যায় কিনা দেখেন। যায়। 25-এর জন্য কত? 5। 20-এর আশেপাশে বর্গ যেমন সংখ্যা কত? বাহ, ভাগা হয়ে গেছেন। তাহলে 4, 45। তাহলে দেখেন এ ইকুয়াল কত পাইলেন? 45। কলিজার ভাই, কলিজার বোন, বর্গ বলেছে, বর্গ বলেছে, কোনো সমস্যা নাই। এটা 45 হইলে এটাও 45, এটাও 45, এটাও 45। 4 গুণন 45। কারণ বেড়ার দৈর্ঘ্য মানে চারপাশের টোটাল বেড়ার দৈর্ঘ্যের যোগফল। তাহলে 4টা 45 যোগ করলে উত্তর আসবে। অথবা পরিসীমা মানে 4-এ। পরিসীমা কত? 4-এ। তাহলে 4 গুণন 45। 4 5 20 শূন্য, 4 চোখ 16, 17, 18, 180। আছে 180? কই মিস্টার গ? করিন, করিন ছিল? বুঝছি। না বুঝলে বইলেন একটু, আবার না বুঝে পালাই যেন না। মনে করেন আপনি না বুঝে চলে গেলেন, তার মানে কি নিজের কপালে নিজে খিচ্চা লাথি মারলেন। কেন বললাম এই কথা? আজকে বাসায় যা দেখবেন পা দিয়ে লাথি মারা যায় কিনা। আমি একদিন চেষ্টা করছি, যায় না, খুব কষ্ট হয়। তাও কষ্ট মষ্ট করে দিতে গিয়ে দেখতেছি এখানে মুচকে গেছে। এই জন্য যেটা কষ্টের কাজ সেটা আমি করতে যাব কেন? আমি বুঝি নাই 100 বার প্রশ্ন করব, কিন্তু নিজের কপালে নিজে লাথি মারবো না, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আসি পরের কোশ্চেন। দেখেন কি তা কইছে, কি তা কইছে, কোনো সামিচ্ছা নাই। দেখেন আমাকে বলা হচ্ছে, আমাকে বলা হচ্ছে একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 1 হেক্টর। এক ভাই, বর্গাকার বাগানের ক্ষেত্রফল মানে কি? এ স্কয়ার। কিন্তু 1 হেক্টর বলছে। আজা 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 মানে আমরা জানি। তাইলে আমরা জানি 1 হেক্টর, 1 হেক্টর সমান সমান 10,000 বর্গ মিটার। কত হাজার? 10,000 বর্গ মিটার। তাইলে এই যে 1 হেক্টরের মান দেওয়া আছে কত, সেটা 10,000। তাহলে এই ইকুয়াল কত? রুট ওভার 10,000। মনে রাখবেন, রুটের ভেতরে যতগুলো শূন্য থাকবে তার অর্ধেক, তার অর্ধেক। তাইলে 1-এর বর্গমূল 1 নিজে, আর 4টা শূন্য থাকার কারণে 2টা, তাইলে 100। ও আমার কলিজার ভাই, বাগানটার পরিসীমার কথা বলেছে। এটা যদি বাগান হয়, এটা 100 হওয়া মানে সবগুলো কত হবে বলেন? তাহলে 4টা 100 যোগ করলে কত? ম্যাথ করা লাগতেছে, অটো আসতেছে না উত্তর। তাহলে উত্তর কত হবে বলেন? 400। উত্তর হবে কত? 400। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? আজা মানে আমরা জানি, আফর আমরা, জাফর জানি, আমরা জানি। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? সবাইকে বুঝতে পারছি? পরেরটা দেখেন। কি তা কইছে ভাইয়া? কি? দেখো ভাইয়া, একটি বর্গক্ষেত্রের পরিসীমা। এই প্রশ্নটা কিন্তু একটু জটিল, মনোযোগ দিব আমরা। হ্যাঁ, কারণ এই প্রশ্নটা এখন পর্যন্ত 10 থেকে 20 গ্রেডের রয়েছে বললাম, লিখিত পরীক্ষায় মিনিমাম 20 বার আসছে। ওই চতুর্ভুজ অংশ থেকে এই ম্যাথটা বারবার রিপিট করায়। বুঝতে পারছি? তার মানে ম্যাথটা অবশ্যই আমাদের সবার জন্য কি হাই লেভেলের, হাই ভোল্টেজের গুরুত্বপূর্ণ। সো একটু মনোযোগ দেই। কি বলছে আমাকে বলেন? একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। তাইলে আমরা একটা মনে করেন শর্ত লিখলাম যে বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা কার সমান? বর্গক্ষেত্রের পরিসীমা ইকুয়াল আয়তক্ষেত্রের পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমা লিখলাম, মনে করেন কথার কথা। এটা হচ্ছে শর্তে দেওয়া আছে। এটা কি শর্তে দেওয়া আছে? এটা মাথায় রাখলাম। এরপরে আমাকে সব গুণাগুণ আবার বলে দিচ্ছে। গুণাগুণের মধ্যে আমাকে বলতেছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের কত গুণ। এবার আমি একটা আয়তক্ষেত্র আঁকলাম। কি আঁকলাম? আয়তক্ষেত্র আঁকলাম। তাহলে ধরি প্রস্থ x, তাহলে এটাও x। প্রস্থের কত গুণ? তাহলে এটা কত? 3x। এটাও কত? ভাই কার মান দেওয়া আছে? ক্ষেত্রফল মানে কি বলেন? সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল।
তাহলে সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফলে কি কি আছে? 3x গুণন x ইকুয়াল কত মান? 768। তাইলে এখানে আমরা কি বলতে পারি? 3x স্কয়ার ইকুয়াল 700। তাইলে x স্কয়ার ইকুয়াল কি বলা যায়? ভাগ কত? 3 দুগুণে 6, 3 5 15, 6, 256 পাইলাম। কত পাইলাম? তাইলে আমরা x ইকুয়াল কত বলতে পারি বলেন? আমরা x ইকুয়াল বলতে পারি, বা আমরা x ইকুয়াল বলতে পারি √256। এটা মুখে মুখে করা যায় কিভাবে দেখেন বলেন? 2 ঘর 56 কে যায় বর্গ? যখন যাবে না 6 কো বর্গ যায়। 6 কো যখন বর্গ যাবে না শেষের মানটা বসাই দিবেন। আর 2 এর আশেপাশে বর্গ যায় এমন সংখ্যা বলেন? 1 আর 2, 2 এর উপর বর্গ করলে হয় 4, তাহলে ছোটকে 1, তাহলে এই যে 1, 16 প্লাস মাইনাস 16। x এর মান কত পাইলাম? প্লাস মাইনাস 16। পাইছে কিনা বলেন? কার মান পাইলাম? x এর মান। তাহলে এটার মান হচ্ছে 16, এটারও মান কত? আর 3 16, এটা কত? এটা কত? বুঝছি কিনা বলেন? আমাকে বলতেছে কি দেখেন, বর্গক্ষেত্রটির এক বাহুর দৈর্ঘ্য কত মিটার। তাহলে কোনো ব্যাপার? কোনো ব্যাপার? কারণ আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা কার পরিসীমার সমান? আয়তক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সমান যদি হয়, তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা কত বলেন? 48 যোগ 48 যোগ 16 যোগ 16 ইকুয়াল কত? 4। এই তো বুঝে গেছেন কেন 4 বলেন তো? কারণ আয়তাকার ক্ষেত্রের পরিসীমা ইকুয়াল বর্গের পরিসীমা। কার পরিসীমা? বর্গের পরিসীমা। তাহলে সবগুলোরে যোগ করেন, যোগ করেন। 93 124 ইকুয়াল a ভাগ কত? 4, 3 আর 4 12, তারপরে কত? 4 1 4। ভুল করছি কিনা যোগফল দেখেন। তাইলে কত আসছে আমাদের? 31 আসছে। 31। তাহলে একটা বাহুর মান কত বলেন? 31। কঠিন ছিল কিন্তু প্রশ্নের প্যাচ দেখে কি মনে হয়েছিল? কি নাকি? কি না কি? তাহলে আমরা শুধুমাত্র এই শর্তটা তৈরি করে এখান থেকে আমরা জাস্ট একটা বাহুর মান বের করলাম, বাকিগুলো অটো বের হয়ে গেল। বাকিগুলো অটো বের হয়ে গেল। এটার ক্ষেত্রফল, এটার গুণফল আর এটার গুণফল মিলে কার ক্ষেত্রফল বের হইলো বলেন? আয়তাকার ক্ষেত্রের গুণফল। এই যে 3x গুণন x ইকুয়াল 768, 3x স্কয়ার 100। এই জন্য বললাম যে যোগ ভুল করছেন। 31 হওয়ার কথা না, আমার কেন জানি মনে হইতেছিল। কত আসছে? 100 কত? 28 ইকুয়ালে ভাগ কত? 4। দেখেন 3 আর 4 কত? 12, আর এখানে কত আছে? 8, 4 দিকে না কত? তাহলে কত আসছে? তাহলে উত্তর হবে 32 খ। যোগ করলে ভুল করলে সব শেষ। বুঝছি বুঝছি। যাই হোক, হতেই পারে ভুল। হ্যাঁ, যাই হোক, আমার কথা হচ্ছে আমি যাহা করেছি তাহা যদি পরীক্ষার হলে আপনারা করেন তাহলে আপনাদের সেই ধরনের মার্ক দেওয়া হবে যে মার্কের কোনো কি নাই, ডট ডট নাই। মাথায় রেখে কাজ করবেন। ওই মাথা গরম করে আর আমি তো যোগ সেই পারি 32 32 ডট ডট 34 34 34 34 180, 34 34 কত? 180 যোগ কইরা সুন্দর করে কাটাকাটি ফাটাফাটি করে আরে ফাটাই দিছি পরীক্ষা। কিন্তু যোগ করতে যে ভুল করছেন এটা মাথায় নাই। সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, একটু মনোযোগ দেই, সাইলেন্ট। একজন বলছেন বোঝেন নাই, আমি আবার বলতেছি। আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ বলছে, তাইলে ধরি প্রস্থ x, দৈর্ঘ্য হচ্ছে 3x। শেষ। এবার আমরা জানি সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল হচ্ছে তার ক্ষেত্রফল। তার ক্ষেত্রফলের মান দেওয়া আছে। তাহলে সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল ইকুয়াল তার ক্ষেত্রফল। এটা থেকে আমি x এর মান বের করলাম। x এর মান পাইলাম আমি 16। তাহলে x ইকুয়াল 16 হইলে আমরা প্রস্থ 16 পাইলাম, তাহলে দৈর্ঘ্য কত হবে? 3 গুণন 16, 3 16 48, দুইটা এটা 48 হলে এটা 48, এটা 16 হলে এটা 16। সবগুলোর যোগফল হচ্ছে আমার আয়তক্ষেত্রের পরিসীমা। আর আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে বর্গের পরিসীমার সমান। বর্গের পরিসীমা মানে কি? 4টায় যোগ, 4টায় যোগ করলে কি হয়? 4। এই সবগুলোর যোগফল পাইলাম 128। 128 কে 4 দ্বারা ভাগ করলে আমি বর্গের একটা বাহুর মান পাইলাম। আর একটা বাহুর মান কত পাইছি? 32 পাইছি। কঠিন কিছুই না।
ক্লিয়ার? ক্লিয়ার? ওকে, পরের কোশ্চেনে চলে গেলাম। দেখেন পরের কোশ্চেন। ভাইয়া রম্বস পারবো না, ক্ষেত্রফল বলছে। তাইলে আমরা জানি রম্বসের ক্ষেত্রফল সমকোণ তৈরি হয় কোথায়? কর্ণদ্বয়ের মধ্যে। কোথায়? কর্ণদ্বয়। পুরা কর্ণ না অর্ধেক কর্ণ? অর্ধেক কর্ণ। তাইলে ক্ষেত্রফল ইকুয়াল কি হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। 4 গুণন 6, 6 থেকে কত? 12 আছে 12। ও কি মজা, 31তম বিসিএস আসছে। কতম বিসিএস? ক্লিয়ার? বুঝছি। তাহলে এই সূত্র কি মুখস্থ আনা লাগতেছে না এমনি বুঝতেছি? অটো আসতেছে না? এই যে প্র্যাকটিস করলে অটো চলে আসবে। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? পরের কোশ্চেন দেখেন কি বলছে। আবার এবার ক্ষেত্রফল দেওয়া আছে, আপনাকে বলছে যেটা সেটা আগে বুঝতে হবে। তাইলে আমরা বুঝতে পারতেছি আমার একটা কর্ণ দেওয়া আছে, আরেকটা বের করে এটা সহজ, তাই না? তাইলে আমরা ক্ষেত্রফল ইকুয়াল 120 ইকুয়াল, আমরা সবাই জানি কর্ণদ্বয়ের অর্ধেকের মধ্যে সমকোণ। তাহলে অর্ধেক ইন্টু একটা কর্ণের মান দেওয়া আছে 10 গুণন অপর আরেকটা কর্ণ, তাইলে অপর কর্ণ। তাইলে এখানে 2 একে 2, 5 দেখে না 10। তাইলে আমি যদি অপর কর্ণ বের করতে চাই তাহলে এই 5টা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাইলে 5 দেখে 10, 4 5 20, উত্তর কত পাইলাম? 24 মিটার। তাইলে আমার কর্ণের দৈর্ঘ্য কত আসলো? 24 আসলো। কত আসলো? 24 আসলো। ক্লিয়ার? প্রশ্ন এর থেকে বড় করে যাবে না যে বইন, আমার হাতে কোনো ক্ষমতা নাই, আমার হাতে একটু কি ক্ষমতা ছিল। অনলাইনে তো সবসময় মনোযোগ আমার, এই যে চোখটা এখন আপনার দিকে, আমার আপনার চোখের সাথে চোখ মিলাই আমি পড়াইতেছি। বিশ্বাস না হইলে তাকান, দেখেন আমার মনি আর আপনার মনি সোজাসুজি। বিশ্বাস না হইলে দেখেন, তাকায় দেখেন। ও ক্যামেরা এইদিকে। দেখেন, দেখছেন? কিন্তু না, আমি আপনাদের দিকে মানে উল্টা ভাষা, আমার স্টুডেন্ট কিন্তু সামনে, আমি স্টুডেন্টের মনির দিকে জীবনে তাকাই না, কিন্তু অনলাইনের স্টুডেন্টদের মনির দিকে আমি সবসময় তাকাই। কারণ দেখেন এই যে তাকাইছি, আপনার মনির সাথে মিলা গেছে। ভাই মন খারাপ করেন কা? আপনাকে তো আমি মাঝে মধ্যেই কই যে আন্নেরা বুঝতে পারছেন নাকি? আন্নেরা কোন বুঝবার পারছি, আমি কই ওকে ডান, আমরা পালাইছি। পরের কোশ্চেনে চলে গেলাম। দেখেন পারবো কিনা বলেন। 33তম বিসিএস আসছে এটাও। তাইলে আমাকে বলতেছে ও ঘনক পড়ানো হয় নাই, ঘনক চলে আসছে। ঘনকটা কি পড়াবো আজকে? ঘনকটা কিন্তু কঠিন কিছু না আবার। আচ্ছা ঘনকটা পরের ক্লাসে পড়াই দেবো নি, হ্যাঁ? তাহলে এখানে কত নাম্বার টাইপে বাকি থাকলো? না ওই ঘনক পড়াইলে ওটা তো চলে যেতে হইবে তাইলে, কারণ ঘনকটা হচ্ছে প্র্যাকটিক্যালি এখন এখানেই শিখাইতাম, এখানেই প্র্যাকটিক্যালি সূত্রগুলো শিখাই দিতে পারতাম। কারণ ঘনকরে আমরা যতটা কঠিন ভাবি ততটা কঠিন। একটা ঘনকের সব বাহু সমান, কারণ ওই যে ঘনকটাও একটা বহুভুজের আকৃতি ধারণ করে। কার আকৃতি ধারণ করে? বহুভুজের আকৃতি ধারণ করে। বুঝতে পারছেন? তো এখানে সমগ্র তলের ক্ষেত্রফল, যদি একটা বাহুর কথা বলে তাইলে তার ক্ষেত্রফল, এগুলো খুব সিম্পল লজিক, আমার সমস্যা নেই। চলে না রে চলে না, গাড়ি আর চলে না। আচ্ছা আজকে থাক। হ্যাঁ বুঝি না। ঘন কি আর ট্রাপিজিয়ামের একটা অঙ্ক আছে। আরে ওই একই শেষ, এগুলা থেকে প্রশ্ন আসবে না। তোমাদের যে প্রশ্ন চতুর্ভুজ কেন্দ্রিক আছে, ঘনক থেকে দেওয়া হয়নি, সমস্যা নেই। না এখন পড়াইলে যদি অনেকের এখন বমি বমি ভাব আসে, তখন দেখা যাবে ঝামেলা। এই সাইলেন্ট, কারণ আমরা কিন্তু অনেক ম্যাথ সলভ করছি না? দেখেন নাগাতার আমরা ম্যাথ কিন্তু সলভ করতেই আছি। টাইপের মধ্যে আবার কোথাও বাড়ছে কোথাও কমছে, কিন্তু আমার কথা হচ্ছে আমাদের সবচাইতে বেশি কার্যকর ভূমিকা কি রাখছে বলেন? এই বেসিকটা কাজে লাগছে না? আমরা যে বেসিকটা, এই সাইলেন্ট ভাইয়া, শেষ করছি ঠিক আছে, একটু রিয়ালাইজ করি। শোনেন, আমাকে যখন পরিসীমার, একটু সাউন্ড দিতে হবে, আমাকে যখন পরিসীমার কথা বলা হবে, কার কথা? পরিসীমার কথা। পরিসীমা মানে কি? সবগুলো বাহুর যোগফল, সবগুলো বাহুর যোগফল।
আমাকে যখন কর্ণের কথা বলবে, কর্ণ আছে কার কার? কর্ণ আছে সবার, কর্ণ আছে সবার, কিন্তু কর্ণের সূত্র আছে কার? দুইজনের। কার কার? আয়ত আর কর্ণ মনে রাখবো কিভাবে? কর্ণ মনে রাখবো কিভাবে? পিথাগোরাসের উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, যাহাই কর্ণ তাহাই অতিভুজ, যাহাই কর্ণ তাহাই অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস এটা দিয়ে কি বের করব? কর্ণ বের করব। কি বের করব? ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি? সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল। সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফল। যখন সমকোণ সংলগ্ন দুই বাহুর গুণফলের কথা বলতেছি, আয়তক্ষেত্র আঁকার সময় বুঝে যাচ্ছি এই বাহু এই বাহুর গুণফল, তাই না? বর্গ আঁকার সময় দেখতেছি পাশাপাশি দুই বাহু এ। আবার যখন রম্বস আঁকতেছি, রম্বসের মধ্যে সমকোণ তৈরি হয় কোথায়? কর্ণদ্বয়ের মধ্যে। কতটুকু কর্ণের মধ্যে? অর্ধেক কর্ণের মধ্যে। হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। কিন্তু যখন আমি ট্রাপিজিয়ামে যাচ্ছি, বলেন তো ট্রাপিজিয়ামকে কি দ্বারা অর্ধেক করা হয়? উচ্চতা দ্বারা। তাহলে হাফ ইন্টু উচ্চতা, হাফ ইন্টু উচ্চতা। তাহলে উচ্চতা লম্ব হিসাবে সমকোণের কাজ করে, আর ভূমি বরাবর কি থাকে? সমান্তরাল বাহু থাকে। এই জন্য সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। যখন সামান্তরিক বলা হয়, সামান্তরিক বললে এখানে কি কোনো সমকোণ আছে? নাই। কি দিয়ে সমকোণ তৈরি করতে হয়? উচ্চতা, ভূমি গুণন উচ্চতা। শেষ। সব সূত্র মাথায় সেট হয়েছে কিনা বলেন? না পরীক্ষার হলে গিয়ে আবার মুখস্থ জিনিস নিয়ে আসবেন? আনবেন আনবেন, যত আনিবেন মুখস্থ তত বিপদে, প্যারায়, ধ্যানে, জ্ঞানে। ট্রাপিজিয়ামটা খুবই সিম্পল। এই যখন আপনি এটারে অর্ধেক করবেন, এই এটার ক্ষেত্রফল আর এটার ক্ষেত্রফল এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হয়, যার কারণে এটাকে অর্ধেক করছেন কি দিয়ে বলেন? কিন্তু এটা, এটা উচ্চতা, এটা কি উচ্চতা, এই সমকোণের এটা ভূমি, এটা কি ভূমি। তাইলে অর্ধেক করলাম উচ্চতা দিয়ে, এই জন্য অর্ধেক ইন্টু উচ্চতা ইন্টু ভূমি। কিন্তু এখানে ভূমিটা যখন আপনি অর্ধেক করছেন, এই অর্ধেক করার ফলে আপনার এখানে সমান্তরাল দুইটা বাহু হয়ে গেছে। কয়টা বাহু? সমান্তরাল। এই সমান্তরাল দুইটা বাহু মিলে একটা ভূমি ধরা হয় এখানে। বুঝতে পারছেন? কারণ বাহুগুলো অসমান, যে বাহুগুলো কি অসমান, এই জন্য দুইটা বাহুর যোগফল মিলে কয়টা? একটা। এই জন্য উচ্চতা গুণন সমান্তরাল বাহুর যোগফল। সমান্তরাল বাহুর, এই সমান্তরাল বাহুর যোগফলটাই হচ্ছে ভূমি হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? ভূমি হিসেবে কাজ করে। ক্লিয়ার? আচ্ছা, যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে শেষ করিতেছি। আল্লাহ হাফেজ। পরীক্ষা আছে না? কেউ পরীক্ষা মিস করলে, পরপর দুটা কোশ্চেন পরীক্ষা মিস করবেন, পাক্কা 200 টাকা জরিমানা। আর দুইটা ক্লাস মিস করলেও পাক্কা কত জরিমানা, এটা যাতে মাথায় থাকে। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, ওয়েট ওয়েট, কি কি? এ তো মানব দেহের সাথে ইয়া কেমনে মিলাইলো? আচ্ছা, এই প্রশ্ন উত্তর দেওয়ার দরকার নাই। না না, এই যে ডিএনএ আর এনএ আছে তো। না, সব মিল নাই, বুঝছি। না না, স্যারকে হয়তো বা টপিক ধরে দেওয়া হয়নি, কারণ স্যার যা পড়ায় ওনা তো সব বই মুখস্থ। ওনার টপিক ধরে দিলে উনি টপিক মুখস্থ পড়াইতে পারে। হ্যাঁ, না না না, থাক, করো যা পারো দাও। পরীক্ষা দাও, সমস্যা নেই, আসতেছি আমি, ধরো ভিতরে যাও। আচ্ছা মামুন ভাই, পরীক্ষার কোশ্চেন কয়টা করছেন? কি বিষয় আছে? এদিকে শোনেন, কি বিষয় আছে? সকালে যারা পরীক্ষা দিচ্ছে হ্যাঁ। না দেওয়া যেত।